মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন। এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। তো আমাকে যে ঘটনাটা পাঠিয়েছেন তার নামটা তিনি গোপন রাখতে বলেছেন। আমরা তার নাম গোপন রাখার স্বার্থে তাকে আমরা সাইদ নামে অভিহিত করছি, এবং আমি বলছি তার নাম সাইদ হোসেন, এবং তিনি নাটোর জেলার দীঘাপতি ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। এবং ঘটনাটা ওনার আপন বোনের সাথে ঘটা। তাদের কথা মতো যে ওর জন্মটাই হয়েছে রহস্যের মধ্যে। জন্মের পর যখন 3-4 বছর ছিল তখন তাদের বাড়িতে এলাকার মধ্যে একটা ভিক্ষুক আসে। তাদের বাসায় ভিক্ষুকটা সন্ন্যাসীর মতো দেখতে, এবং তাকে তার ছোট বোনকে, সাইদ ভাইয়ের ছোট বোনকে দেখার পর ওই সন্ন্যাসীরা বলে যে তোদের যতদিন পর্যন্ত ও তোদের বাসা থাকবে ততদিন পর্যন্ত তোদের কোনো সুখ থাকবে না, যখন ও চলে যাবে তখন হয়তো সুখটা ফেরত আসতে পারে। এবং এই কথাটা বলে তিনি চলে যায় এবং কোনো ভিক্ষা নেয় না। একটা পর্যায়ে তার বাবা মা খুব অবাক হয়ে যায়, চিন্তা পড়ে যায় আসলে এই কাহিনী কি। তো ওই ঘটনার কিছুদিনের মধ্যেই দেখা যায় যে তার বাবার চাকরি চলে যায় এবং সেখানে বাইরে তাদের বিক্রি করে দিতে হয় ধার দেনার কারণে। তো তার বাবা ছিল গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা, এবং তারা একটা পর্যায়ে ওই এলাকার একই জায়গায় তারা শিফট করে। তো ঘটনা ঘটে হচ্ছে যখন তার বোন ক্লাস 2তে পড়ে, তখন একবার পজেসড হয়েছিল, এবং তাদের এলাকার হুজুরকে দেখিয়ে তারা জিনিসটাকে নর্মাল করে। কিন্তু এরপরে এটার ভয়াবহতা রূপ নেয় যখন তার বোন ক্লাস 3 থেকে 4-এ ওঠে। তো 3-তে পড়া অবস্থায় তাদের এক ছেলে তাকে পেছন দিক দিয়ে একটা স্কেল দিয়ে বাড়ি দেয়, এবং সাথে সাথে ওই ছেলেটার গলা ওনার বোন মানে সাইদ ভাইয়ের বোন চেপে ধরে, এবং চেপে ধরার পরে ওকে দেয়ালে ধরে উপরে তুলে ফেলে। এত শক্তি কিভাবে পেলো, এরকম খারাপ অবস্থা কিভাবে হলো? তো তার বোনকে ওই স্কুল কমিটি তাদের কাছে আটকে রাখে, এবং আটকে রাখার পরই ঘটনা শুরু হয়। তো তার মানে সাইদ ভাইয়ের মা স্কুলে যাওয়ার পরে দেখে যে তার বোনকে আটকে রেখেছে, এবং কন্ডিশন এমন যে আশেপাশের লোকজন সবাই দেখতে এসছে, মেলা বসেছে এরকম। তো তার মার সাথে সাইদ ভাইয়ের মার সাথে সাইদ ভাইয়ের বোনের কোনো ধরনের নর্মাল কনভারসেশন ছিল না, ওই চিৎকার চেঁচামেচির কনভারসেশন। তো তার মা একটা সময় প্রশ্ন করে, যেহেতু তার বোন আগে একবার পজেসড হয়েছিল, জিজ্ঞেস করেছিল তুমি কোথা থেকে এসছো। উনি বলে যে আমি তোর মেয়ের কাছে আসছি, যেই তোর মেয়েকে মারবে আমি তাকে কষ্ট দিবে, তাকে আমি শেষ করে দিব। তো তার মা জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে আসছো? বলে যে আমি স্কুলের পিছনের আমবাগানে থাকি। তো ঘটনা হচ্ছে যে স্কুলের আকৃতি ছিল এল সাইজের, এবং আমবাগানের সাথে ছিল একটা মন্দির, এবং বিরাট বট গাছও পাশে একটা ছিল। পরে তার বোনের মধ্যে থেকেই ওই পজেসড জিনটা, মানে ওই জিনটা বলতেছিল যে আমাকে তার বোনই বলে সামনাসামনি বলে যে আমার সামনে বস, মানে তার বোন বলছে তার মাকে। তো তার মা সামনে বসে, এবং তার হাতের মধ্যে থেকে হঠাৎ করে পাটের আঁশ টাইপের সাদা কিছু অংশ তার মার হাতের মধ্যে দেয়, বলে যে এই জিনিসটা তাবিজের মধ্যে করে নিয়ে তোর মেয়ের গলায় বেঁধে দিবি, তাহলে ওর ভালো হবে, ওর কোনো সমস্যা হবে না। এটা বলার সাথে সাথে তার বোনটা ওই দিন মেঝেতে পড়ে যায়, এবং সবার সামনে। এরপর একটা হুজুর দেখানো হয়। তো নর্মালি ছিল সবকিছু, এবং তার বোন ছিল তো খুবই সুন্দরী। তো ক্লাস 8-9-এ পড়া অবস্থায় তাদের পাশের এলাকার খুব পরিচিত এক ছোট ভাই তার বন্ধু সাইদ ভাইকে একটা প্রস্তাব দেয় যে তার বোনকে তিনি বিয়ে করতে চায়। এবং ওই ছেলেটা ছিল ধার্মিক পরিবারে এবং খুবই সৎ, এবং সাইদ ভাই নিজেরও পছন্দ ছিল সেটা। তো এবং বোনকে বললে তো বোনও বলেছে তার কোনো সমস্যা নাই, এবং ছেলেটাকে বাসায় ডাকার পরে বাসা সবাই পছন্দ করে। কিন্তু হঠাৎ করে একটা ছেলের সম্বন্ধ আসে বাসায়, এবং সেটা মাস্টার্স পাস এবং একটা স্কুলের টিচার। আর যেহেতু যৌতুক নেবে না বলে তাদের পরিবারের কন্ডিশনটা খারাপ থাকার কারণে সিদ্ধান্ত হয় যে ঠিক আছে বিয়ে দেওয়া হোক। তো যদিও তার ভাই সাইদ ভাইয়ের মত ছিল না, এবং কিছু করারও নাই, এবং বোনকে জিজ্ঞেস করার পর বোন বলেছে ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো। তো এরপর থেকে কাহিনী হচ্ছে যে সবকিছু প্রিপারেশন হয়, এবং প্রিপারেশন নিয়ে ফেলে বিয়ে দেওয়ার জন্য। এবং একটা পর্যায়ে চিন্তা হয় যে রাতের বেলা চুপ করে বিয়েটা হয়ে যাক, কারণ যদি আশেপাশের লোকজন জানে জিনিসটা খারাপ হবে। এবং যখন কাজী সাহেব বিয়ে পড়া ছিল তখন তার বোনের মুখটা মলিন হয়ে যায়, হঠাৎ করে তার বোনটা ঘুমটা টান দিয়ে ফেলে দিয়ে বলেই তার দৌড়ে যে তার মার রুমে যা কান্না করতে শুরু করে। তো বলছে যে মা আমাকে বিয়ে দিও না, আমি কেমন জানি ওই লোকটার মুখটা শয়তানের মতো লাগছে, শুকরের মতো লাগছে, আমি বিয়ে করব না। তো বাড়ির সবাই মিলে বোঝায়, কিন্তু
কিছুতেই ও বুঝতে রাজি হয় না। কারণ বোঝানোর কারণ হইতেছে যে ওই মেয়েটার বয়স 18 নিচে, তো অনেকেই মনে করছিল যে এটা কিন্তু একটা গ্রাম সাইডের ঘটনা, তো যেহেতু মনে করছিল যে আসলে বয়স কম, এই জন্য এরকম করছে হয়তো বা। তো একটা পর্যায়ে মেয়ের মানে বরপক্ষদের কানে পৌঁছে যায় যে মেয়ে নাকি কবুল বলেছে। তো একটা সময় সবকিছু শেষ করার পরে তো জামাইয়ের রুমে তাকে মেয়েটাকে রেখে আসার পর 10 থেকে 15 মিনিট পর তার মা দরজা ভেঙে মেয়েটা ঢুকে যায়। জড়িয়ে ধরে মেয়ে তার সাইদ ভাইয়ের বোন জড়িয়ে ধরে তার মায়ের পা ধরে বলছে যে মা, আমাকে তোমরা তোমাদের ঘরে থাকতে দাও, আমাকে যেতে বলো না প্লিজ, আমাকে কোনো একটা কোনায় জায়গা দাও, তারপরে আমি ওই লোকের সাথে থাকবো না। তো পরবর্তী সময়ে নর্মাল করা হয় অবস্থা, এবং পীর সাহেব এলাকার একটা পীর সাহেব ছিল, তার কাছে দোয়া নিতে গেলে বোঝা যায় তার বোনকে কমপ্লিটলি একটা জিনে ধরেছে, এবং ওই লোকটা মানে ওই পীর সাহেবটা তার বোনকে একটা তাবিজ ঝুলিয়ে দেয়। তো ওই পীর সাহেবের সীমানা পার হতেই তার বোনের তাবিজ দেখে গলায় নাই। তার মা মানে বকাবকি করতো, তুমি কি করলা, তাবিজটা ফেলাই দিছো, ফাইজ নামি নাকি। তো আবার ওই বাড়িতে আবার যায় এবং পীর সাহেবের কাছ থেকে আরেকটা তাবিজ নেয়, এবং ওই তাবিজটা অর্ধেক রাস্তা আসার পর দেখে যে মানে যেভাবে ওই কালো কাইতনটা বাঁধা ছিল ঠিক একইভাবে বাঁধা নাই, মানে বাঁধা আছে কিন্তু তাবিজটা নাই। তার মা খুব চমকে যায়, এবং এভাবে অনেকবারই তাবিজটা পরিয়ে দেওয়া যায়, এবং এমন অবস্থা যে তাবিজটা পুরো উধাও হয়ে যাচ্ছে তার শরীর, মানে তার শরীর থেকে, গলা থেকে। বুঝা যাচ্ছিল যে কাহিনী কি, এবং একটা সময় তার বোনের অবস্থা যে ভয়াবহ হচ্ছে এটাও সবাই বুঝতে পারছিল। এর মধ্যে থেকে শ্বশুরের প্রেশার আসে যে আমরা বউকে উঠাই নিতে চাচ্ছি, যদি এরকম হয় আমরা একটা কবিরাজ নিয়ে আসবো। তো তার একটা কবিরাজ নিয়ে আসে, এবং ওই কবিরাজ পানি পড়া দিয়ে মানে সবাইকে পানি পড়া দিয়ে একটা তাবিজ ওই ওনার বোনকে দেয়। পরের দিন সকালবেলা দেখা যায় তাবিজটা টুকরো টুকরো হয়ে গেছে। তো ওনাদেরকে আবার ডাকে, কবিরাজকে আনতে বলে, এবং শ্বশুর শাশুড়ি, তার মামা শ্বশুর অনেকেই আসে। তার বোন মানে সাইদ ভাইয়ের বোন কবিরাজের সামনে বসে। কবিরাজ দোয়া পরে ফু দিলে সাথে সাথে জিজ্ঞেস করতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার তাবিজ ফাটাইছিস, তোর এত বড় ক্ষমতা, মানে সবার সামনেই বলছিল। এখন বলে কাট। তো তার বোন বলছে, তার বোনের ভেতর থেকে ওই জিনটা বলছে, দে তুই আমার গলায় তাবিজ, দেখ আমি কি করি। এবং সাথে সাথে তাবিজটা 2 ভাগ হয়ে যায়। কবিরাজ বলেন, আমার পক্ষে এই জিনিসটা ট্রিটমেন্ট করা সম্ভব না। এভাবে একে একে 23 জন কবিরাজ তারা দেখায়, হুজুরকেও দেখায়, পারে না। এবং কোনো একদিন শনিবার রাত 9টায়, বলে রাখা ভালো যে এই 23 জন কবিরাজ দেখাতে এবং সমস্যা নিয়ে সাফার করতে করতে 6 মাস চলে যায়। এর মাঝে কখনোই রাতে গায়ে এসে চেঁচামেচি করতো, কখনো বাবা মাকে গালাগালি করতো, এবং যাকেই ধরতো তাকেই গালাগালি করতো, যেই তাকে ধরতো তার বোন তাকেই গালাগালি করতো। তো বোঝা গেল যে তার মানে সাইদ ভাইয়ের বোন পুরাই পজেসড। এবং একদিন সন্ধ্যার সময় ওর দম বন্ধ হয়ে যায়, এবং বলতে থাকে যে ধূপের গন্ধ আমাকে বাঁচাও, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমি ধূপের গন্ধ সহ্য করতে পারি না, আমি বমি করে ফেলবো। সবাই দোয়া পড়তে থাকে, কোনো পরিবর্তন থাকে না। হঠাৎ করে ওই ডিসিশন হয় যে 23 নম্বর যে কবিরাজ ছিল তাকে আবারও ফোন দেওয়া হয়। ওই কবিরাজ ফোনের মধ্যেই একটা আমল দেয়, এবং সাথে সাথে তার বোন জ্ঞান হারায় ফেলে। স্বাভাবিক অবস্থায় একটু পরে ঘুম থেকে ওঠে, জ্ঞান ফেরে, এবং বলে আমি বাইরে যাব। তো সবার সন্দেহ হয় যে বাইরে যাবে মানে কি, তো বলে যে আমি টয়লেটের দিকে যাব। তো যাই হোক, তিনি টয়লেটের দিকে যাওয়ার পথে তার মা এবং তার পাশের একটা ভাবি, সাইদ ভাইদের পাশের একটা ভাবি তাকে হেল্প করার জন্য যায়। হঠাৎ করে চিৎকার, বাথরুমের ভেতর থেকে তাকে কে জানি টান দিয়ে নিয়ে যাচ্ছে। তার বাবা মানে সাইদ ভাই নিজে তখন দৌড়ে যায়, এবং একসাথে 3 জন মিলে টানতে থাকে। বোঝা যাচ্ছে যে ওখান থেকে কেউ তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তো ঘরে অনেক কষ্টে ছুটাই নিয়ে আসার পরে চিৎকার করতে থাকে, এবং ওর শরীরে একজন আসে। তো সাইদ ভাই প্রশ্ন করে, তুমি কি কাহিনী কি, এরকম ভাবে কি আপনারা কি আমাকে বোনকে ছাড়েন, আপনি কে? তো এখান থেকে উত্তর আসে যে আমি কালীর বাম হাতের বাহন। তো সবার মাথাটা চক্কর খায়, এখানে কেউ হিন্দু নাই কিন্তু সব মুসলমান। কি হচ্ছে সব, কি বলে? তো সকাল বিকাল দেখা যেত যে ওনার আমি একটু জিনিস ক্লিয়ার করি, সকাল বিকাল দেখা যেত ওনার বোনের শরীরে কেউ না কেউ আসতো, মানে ডিফারেন্ট টাইপের। ফর এক্সাম্পল মানে অ্যাটিটিউড গুলো এরকম ছিল যে হঠাৎ একবার জিন আসতো, কেউ এসে কাঁদতো, কেউ খেতে চাইতো, কেউ এসে ওনার বোনকে আশ্রাতো, কেউ হাসতো, এরকম করে নাকি 7 জন ছিল। আর একজন কথা বলতো, তারা বলতো যে তারা 7 ভাই। তো ঘটনায় যায়, এক সময় ওরা রেগে গিয়ে মানে সাইদ ভাই রেগে গিয়ে ওনার বোনের গালি চড় মারে, বলে কি পাইছিস, আমার বোনকে মেরে ফেলবি নাকি, তোরা যা আমার বোন থেকে, নয়তো আমার শরীরে আয়। এই বলে 2টা চড় মারে তার বোনকে খুব জোরে জোরে, এবং বলে যে পরিণাম খারাপ হবে। ওই মুহূর্তে থেকে তার বোনটা কিছুটা নর্মাল হলো। 1 সপ্তাহ পর আবারও একটা শনিবারে রাত 10টায় তার বোন টিভি দেখছিল, পাশে মা, আর ওই যে পাশের বাসার ভাবি, তার ভাবিও ছিল। হঠাৎ তার বোন ছিটকে গিয়ে 10 হাত ধরে পড়ে।
চিৎকার শুনে দৌড়ে তার মা ঘরে আসে এবং দেখে ওনার বোনের পা ধরে টেনে কেউ বাইরে নিয়ে যাচ্ছে। তার বোন চিৎকার করছে, তার ভাবি, ওই পাশের বাসার ভাবি এবং তার মা ধরে টানছে, কিন্তু কিছুতেই ছুটানো যাচ্ছে না। দৌড়ে যে সাইদ ভাই দৌড়ে যে দেখে যে এরকম টানাটানি চলছে, তখন বলে যে তোমরা ছাড়ো, দেখি কোথায় কি নিয়ে যায়। এটা শোনার পরে তার বোনকে মাটি থেকে উপরে শূন্য উঠায় ফেলায়। কিছুক্ষণ পর শূন্য থেকে তার বোনকে ছেড়ে দেয় এবং দেখা যায় তার বোনের পায়ের মধ্যে রক্তের জমাট ভাতা 3টা ছাপ। বিছানায় শুয়ে দাঁড়াতেই হঠাৎ দেয়ালের সাথে তার বোন আছড়ে পড়ে। এই পাশে ওকে ধরে রাখা যাচ্ছে না, কাঁপুনি দিয়ে ওর বিছানায় চাদর খামচে ধরে 1 মিনিট চিৎকার করতে করতে একদিন ওই সময় রাতের বেলা একজন আসে। বুঝলাম যে উনি হচ্ছে সেই কালীর বাহন। বোঝা গেল। ওনাকে প্রশ্ন করা হলো, সাইডে প্রশ্ন করলো, যে নরম হয়ে বললো যে আপনি কে, কি চান? তার বোনের ভেতর থেকে একটা স্বর আসে, আমি কালীর বাম হাতের বাহন। এই ঘটনা অনেক কিছুই দেখা যায় যে বলা যাচ্ছে না, কারণ আমাকে খুব কষ্টে মেমোরাইজ করতে হয়েছে এবং বিশাল স্টোরি, এবং সাইদ ভাইয়ের বিশাল স্টোরি। আমি কিন্তু তার নাম নেই, অরিজিনাল নাম নেই, এটা একটা ছদ্মনাম। তো যাই হোক, বিয়ের দিনের পর থেকে একের পর এক কবিরাজ আসে। কেউ বলে কুফরি করেছে তার বোনকে, কেউ বলেছে তার বোনকে কেউ জাদু টনা করেছে, খারাপ অবস্থায় রাখবে, তার বোনকে বাঁচতে দেবে না, এই সেই বহু কিছু। তো এরকম একটা কবিরাজ আসার পর এরকম বিছানার ভেতর থেকে তাবিজও পাওয়া যায়, এবং সেই তাবিজ নাকি বিয়ের দিন গায়ে হলুদ দেওয়া মাখা অবস্থায় আরবি লেখা অবস্থায় ছিল আর কি। অনেক কিছু চালান দেওয়া হয়, বোঝা গেল যে হয়তো কেউ কুফরি করেছে। সব সাফ করে বাড়ি বন্ধ করে দেয় কবিরাজ, তা তো সমস্যা যায় না। অনেকেই বলতে থাকে বাসাটা নাকি অভিশপ্ত। কখনো তার বোন নাকি স্বপ্নে দেখে কেউ ওকে ডাকছে। একজন হুজুর বলে ওকে ভালো খারাপ দুটো জিনিস ধরেছে, কেউ বাঁচাতে চায়, কেউ বিয়ে আটকে দিতে চায়। ওকে এক কাজ করো, আমার মাথা বন্ধ হয়ে গেছে, এখন বাসার সবাই খুবই অবস্থা খারাপ, তো এটাকে নর্মাল করো। তো যাই হোক, কালীর বাহন ওর গায়ে আসে এবং কাঁদতে কাঁদতে বলে ওকে আজ মেরে ফেলা হবে। কালী ওর গায়ে আসবে, আমরা তারা সবাই খুব আশ্চর্য হয়, কাহিনী কি হচ্ছে। তো ঘটনা তো ডিফারেন্ট টাইপের ঘটনা, এরকম কালীর বাহন, এগুলো কি আসলে। তো তাদের ফ্যামিলি তাদের বলে যে 7টা মেয়ে লাগবে, এর মধ্যে 2জন হিন্দু লাগবে, বাকি সব মুসলমান মেয়ে লাগবে, একটা ঘন্টা লাগবে, 2টা কৌটা লাগবে, সিঁদুর লাগবে, মোমবাতি লাগবে, আর অনেক কিছু জোগাড় করো। এগুলি থাকলেই নাকি কালীর বাহন তার বোনের শরীরে আসবে। একটা পর্যায়ে তার বোনের শরীরে রাতের বেলা কালীর বাহন আসে পর্যন্ত, এবং বলেছে কালীর বাহন, ওই কালীর বাহনের যে একটা আরেকজন অ্যাসিস্ট্যান্ট বা সাইগির, সে বলছে যে তার বোনকে তার মা বানিয়েছে, সন্তান বানিয়েছে। উনি ওর গায়ে যে জিন আসতে চায় ওকে সবসময় বাধা দিচ্ছে। তোমরা যদি সবসময় এরকম চেঁচামেচি করতে থাকো তাহলে আরো আসবে। তো তোমরা এই ঘটনাগুলা, তোমরা এই জিনিসগুলো যেগুলো আমি তোমাদেরকে বলেছি, তোমরা এগুলি কালেক্ট করো। কালেক্ট করলে কালী নিজে আসবেন এবং ওনার শরীরে আসার পরে হয়তো বা সেফ হতে পারে তোমার বোন। তো কাহিনী হতেছে তারা সবাই মিলে জিনিসগুলো কালেক্ট করতে যায়। তার বাবা যায় সিঁদুর আনতে, তিনি আর তার এক ভাই যায় হচ্ছে সাইদ ভাই, তার এক ভাই যায় হচ্ছে হিন্দু মেয়ে আনতে। এদিকে বাড়িতে তার বোন হাত পা ধরে টানাটানি করছে কন্টিনিউয়াস। এর মধ্যে ওই বাহন নাকি তার শরীরে আসে এবং চেষ্টা করে বাঁচাতে। তো মুসলমানদের ঘরে গেলে বলে যে ওরা বললো যে যে হিন্দুদের বাড়িতে যায়, হিন্দু বাড়িতে যে মেয়ে দরকার ছিল, তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা আসো আমাদের বাড়িতে। তখন বলে যে মুসলমানদের ঘরে আমাদের মা আসে কি করে, ওরা খারাপ দিন হতে পারে, আমরা যাব না। তো তাদের পাশের এলাকার হিন্দু গ্রাম, ওরা আসবে না এবং সাফ বলে দিলে হতাশ হয়ে বেরোয়, কাঁদছে। এমন সময় একটা ফোন আসে, বলছে যে তুই যে বাড়ি থেকে বেরিয়েছিস ওখানে বাড়িতে আবার যা, ওরা আসবে অবশ্যই, তুই রাজি হয়ে যাবে, তুই যা। কালীর বাহন বলেছে নাকি রাজি হয়ে যাওয়ার কথা। তারা ওই বাড়িতে যায় এবং হতবাক, হ্যাঁ আসলেই তোরা রাজি হয়ে গেছে বাসা আসার জন্য, এবং তাদেরকে নিয়ে আসে। এবং বিপদের মধ্যে কি থেকে যে কি ঘটছিল এটা ওনারা কিছুই বুঝতে পারছিল না। ছোটবেলা থেকেই জিন ভূত এসব জিনিসগুলো তারা অতটা পাত্তা না দিলেও এবার মনে হয় ফল দিচ্ছে। এবং ওনারা আসলেই বাড়িতে যায় এবং ওই মেয়েগুলাকে নিয়ে আসে। একটা পর্যায়ে ওই মেয়েরা রাজিও হয়ে যায় এবং ওই ফোন অনুযায়ী। তো যাই হোক, তারা বাসায় আসে এবং ওই তার বোনকে একটা পবিত্র জায়গায় বসতে বলে এবং ওর শরীরে নাকি কালী আসবে এরকম কিছু, এবং সবাই ভিড় জমিয়েছে তাকে দেখবে। এবং এমন অবস্থা যে লজ্জা ধরে রাখা যাচ্ছে না। তারা ওই বাড়িতে প্রচুর লোকজন, সবার সামনেই তার মন আসে বসে, এবং ওই দৃশ্য ভুলবার মতো না। এটা 2017 সালের ঘটনা, এবং এই ঘটনাটা আসলে এত বড় ঘটনা, আমি কিন্তু অনেক শর্টকাটলি পড়েছি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে।
থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসনার্স, আমি দুর্লভ। আমি এসেছি নিকুঞ্জ 2 ঢাকা থেকে। জি। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো এটা আমার এক বড় ভাইয়ের কাছে শোনা। জি বলেন। তো ঠিক আছে। তো কিছু রেস্ট্রিকশন থাকার জন্য আমি ওনার নাম এবং ঘটনার প্রেক্ষাপট আমি মেনশন করছি না। তো ঘটনা শুরু করছি। ঘটনাটা মূলত 2003 সালে। তো তখন 2003 সালের ডিসেম্বরে জি। ওনারা বার্ষিক পরীক্ষার পর সিদ্ধান্ত নিলেন ওনার দাদা বাড়িতে যাবেন। তো ওনার দাদা বাড়ি কোথায় সেটা আমি মেনশন করছি না। তো তখন ওনার দাদা অসুস্থ ছিলেন। তো ওনারা যাওয়ার ঠিক 2 থেকে 3 দিন পর ওনার দাদা মারা যায়। আচ্ছা। তো দাদা মারা যাওয়ার পর ঠিক তার 2 থেকে 3 দিন পর ওনার সাথে প্রবলেমটা শুরু হয়। জি। দেখা যেত ঠিক মাগরিবের আজানের সময় উনি মিসিং, বাসা থেকে ওনাকে খুঁজে পাওয়া যেত না। তো অনেক খোঁজাখুঁজির পর ওনাকে পাওয়া যেত ওনার দাদার কবরের পাশে উনি আচ্ছা। বসে আছেন। তো এরকম প্রায় 1 সপ্তাহের মধ্যে প্রায় 4 দিন এরকম চলতে থাকে। তো তখন সবাই ভাবে যে হয়তো দাদা তার কাছে অনেক প্রিয় ছিল, এই জন্য হয়তো দাদার এমন মৃত্যু উনি এত সহজে মেনে নিতে পারেনি, এই জন্য উনি দাদার কবরের পাশে বসে থাকে। তো একটা সময় পর ওনারা সিদ্ধান্ত নিলেন ওনারা আবার ওনাদের বাসায় ব্যাক করবেন। তো বাসায় ব্যাক করার পর ওনার সাথে প্রায় 1 থেকে 1.5 মাস পর আবার প্রবলেম শুরু হয় যে উনি বাসার ভিতর থেকে হঠাৎ করে মিসিং। ঠিক সন্ধ্যায় মাগরিবের আজানের সময় অনেক খোঁজাখুঁজির পর ওনাকে খুঁজে পাওয়া যেত না। তো ওনার দাদি তখন বুঝতে পারে যে এটা হয়তো কোনো একটা প্রবলেম হচ্ছে না, হয়তো এরকম বাসা থেকে একটা মানুষ কোনোভাবে মিসিং হতে পারে না। রাইট। বাসার ভেতর থেকে যদি কেউ বের হয়ে যায়, মেন ডোর যদি কেউ লক করে তাহলে লক থাকবে, নয়তো মেন ডোরটা খোলা থাকবে, কিন্তু মেন ডোরটা ভেতর থেকে লক করা, কিন্তু কেউই লক করেনি। আচ্ছা। তো ওনারা বুঝতে পেরে একটা হুজুরের কাছে যায়। হুম। তো হুজুর ওনাকে সূরা টুরা পরে পানি পড়া দেয় এবং সেই সাথে একটা তাবিজ দেয়। তো উনি যখন সন্ধ্যার সময় প্রাইভেট পড়ে আসতেন, তো আসার সময় যখন ওনার ফ্রেন্ডদের সাথে আসতেন তখন ওনার প্রবলেম হতো না। যখন উনি একা আসতেন বাসায়, ওই সময় ওনার বাসায় আসার জন্য যে একটা বট গাছ ছিল, ওই বট গাছের সামনে আসার পর ওনার তাবিজটা অটোমেটিক খুলে পড়ে যেত। মানে ওনার তাবিজটা পাওয়া যেত না। বাসায় আসার পর দেখতো যে ওনার হাতে সেই তাবিজটা নেই। তো এরকম প্রায় 2 থেকে 3 দিন হুজুরের কাছে যাওয়া হলো এবং তাবিজ দিতে থাকলো, কিন্তু তাবিজ থাকে না। তো একটা সময় হুজুর বলল যে স্বর্ণের চেনের মাঝে তাবিজ বেঁধে গলায় পরিয়ে দিতে হবে। তো সেইভাবেই করলো, স্বর্ণের চেনের মাঝে তাবিজ বেঁধে দিল। তো এরপর প্রায় প্রবলেমটা একটু কমে এসেছে। দেখা গেল তখন মাসে 1 থেকে 2 বার এই প্রবলেমটা হতো। তো আস্তে আস্তে তখন 2 বছর পার হয়ে যায়। উনি তখন ফিল করে যে না, ওনার সাথে এরকম প্রবলেম আর হচ্ছে না। তো উনি সিদ্ধান্ত নিলেন যে উনি তাবিজটা খুলে রাখবেন। তো খুলে রাখার পর ওনার সাথে প্রবলেমটা আরো বড় আকারে শুরু হয়। দেখা গেল এমন প্রবলেম হলো যে উনি যখন পড়ছেন তখন মানে ওনার মনে হচ্ছে যে রুমে একজন কেউ এসেছে। আচ্ছা। এবং রাতে ঘুমানোর সময় হঠাৎ করে উনি ফিল করতেন যে মানে ঘুম ভাঙার পর ফিল করতেন যে ওনার রুমে কেউ একজন হাঁটছে, বা উনি একটা শ্যাডো দেখতে পেতেন, কিন্তু সেই শ্যাডোটা কি ছেলে নাকি মেয়ে সেটা উনি বুঝতে পেতেন না। আচ্ছা। তো এরপর একটা সময় ওনার সাথে কথা বলা শুরু হয় ওই অশরীরীটার। তো কথাটা ছিল এমন যে মানে একটা মেয়ে ভয়েস। ওনার ভাষ্য মতে মানে কোনো মানুষের ভয়েস এত সুন্দর হতে পারে এটা মানে ওনার ধারণা ছিল না। তো মেয়ে ভয়েসটা ওনাকে অনেক কিছু বলতো। তো একটা সময় উনি যখন পড়তেন হঠাৎ করে ওনার রুমে আসার পর উনি ভয় পেয়ে যেতেন। তো সেই মেয়ে ভয়েসটা তখন বলে উঠতো, কি রে ভয় পেয়েছিস? ভয় পাবি না, তুই পড়, আমি আছি এখানে। তো উনি তখন মনে মনে এটা ভাবতেন যে ভয় পাবো না, তুই তো ভয়ের কারণ। এই কথাটাই মনে মনে ভাবনাটা সেটা আবার রিপিট করতো যে কি বলছিস মনে মনে, আমি ভয়ের কারণ। তো উনি তো এরপরে মনে মনে মানে ভাবনাটা ছেড়ে দিলেন। তো সেটা আবার ওনাকে এটাও বলতো যে আমি যে তোর সাথে আছি বা কথা বলি এটা তুই কাউকে বলবি না। তো ঠিক আছে, উনি ভয়ে কাউকে বলে না তখন বিষয়টা। তো একটা সময় তখন এমন হয়েছিল যে একদিন উনি মিসিং, সেই মাগরিবের আজানের সময় থেকে উনি মিসিং। ওনাকে রাত 12টা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তো ঠিক 12টার পর ওনাকে খুঁজে পাওয়া গেছিল। ওনার বাসার পাশে একটা বাঁশঝাড় ছিল, সেই বাঁশঝাড়ে উনি সেন্সলেস অবস্থায় ছিলেন। কিন্তু এর আগে ওই বাঁশঝাড়ের সবাই খোঁজাখুঁজি করার পরও সেই সময় দেখতে পায়নি, কিন্তু পরবর্তী সময় দেখতে পেয়েছিল। আচ্ছা। তো বাসায় নিয়ে আসার পর উনি তখন ওনার মার সাথে বিষয়টা শেয়ার করেন যে আমার সাথে এগুলো হচ্ছে, এরকম কথা বলছে আমার সাথে। তো সেটা আবার আমি মানে মিস করে গেছে একটা জিনিস, সেটা ওনাকে বলতো যে আমি যে তোর সাথে কথা বলি এটা যদি তুই কাউকে বলিস তাহলে তোর ক্ষতি হবে, আমি তোর ক্ষতি করব। তো উনি ভয় পেয়ে ওনার মার সাথে বিষয়টা শেয়ার করে যে আমার সাথে এরকম সমস্যা হচ্ছে। তো শেয়ার করার পর প্রবলেমটা শুরু হয়েছে ঠিক উনি যখন রাতে ঘুমায়
ওনার শরীরে ঘুমের মধ্যে কেউ 3টা নখের আঁচড়ের দাগ পাওয়া যেত, মানে ঘুমের সময়। আর এমন হতো যে মানে ওনাকে চড় দিত, গালে চড় দিত, তো 3 আঙ্গুলের দাগ বসে যেত গালে। তো বসে যাওয়ার পর আবার উনি যখন পড়তে থাকতেন তো সবাই দেখতো যে উনি মানে উনি পড়ার সময় উনি ফিল করতেন যে কেউ একজন ওনার মাথায় চুল ধরে ঝাঁকাচ্ছিল। আচ্ছা। কিন্তু বাসার অন্য মেম্বাররা দেখতে পেতেন যে উনি নিজেই নিজের চুল ধরে ঝাঁকাচ্ছে। তো উনি সবকিছু শেয়ার করার পর ওনার মা সিদ্ধান্ত নিলেন যে না, এইভাবে আর হচ্ছে না, একজন ভালো কবিরাজের কাছে যেতে হবে। তো ওনারা একজন কবিরাজের কাছে গেলেন। তো কবিরাজ মানে জিন ছাড়ানোর একটা ব্যবস্থা করে। তো তখন যা যা থাকে আর কি, আপনার আগরবাতি, মোমবাতি, শুকনা মরিচ, ঝাড়ু, কাঁচা হলুদ, আরো যা যা থাকে, কোরআন শরীফ, তো এগুলো নিয়ে সন্ধ্যার পর যে জিন ছাড়ানোর একটা ব্যবস্থা করেন। তো সূরা পড়তে থাকা অবস্থায় উনি একটা সময় সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর উনি সেন্সলেস অবস্থায় ওনার ভিতর থেকে একটা মেয়ে ভয়েসে কথা বলছে যে তোরা আমাকে কেন ছাড়াতে চাচ্ছিস। তো কবিরাজ বলছে যে তুই ওকে কেন মারছিস, ওকে কেন বিরক্ত করছিস। তখন বলছে যে আমি ওর কোনো ক্ষতি করিনি, কিন্তু আমি ওকে বলেছিলাম আমার কথা কারোর সাথে শেয়ার করবি না, কিন্তু সে ওর মার সাথে শেয়ার করেছে। তো এরপর কবিরাজ ওকে জিজ্ঞেস করলো যে তুই মানে ওর উপর কেন ভর করেছিস। সে বললো যে ওর দাদা যখন মারা যায় ওই সময় কবরস্থানের বাইরে আমি ছিলাম, সে যাওয়ার সময় ওকে আমার ভালো লেগেছে, এই জন্য আমি ওর উপর ভর করেছি, আমি ওকে কখনো ছাড়বো না, আমি সারা জীবন ওর সাথে থাকবো। আর যদি কেউ আমাকে তুই যদি চাস আমাকে ওর কাছ থেকে সরাতে, আমি তোর ক্ষতি করবো, আমি তোকে বাঁচতে দিব না। আচ্ছা। তো তখন কবিরাজ বললো যে ঠিক আছে, আমার বাঁচতে হবে না, তুই ওকে ছাড়, তুই যে কোনো মূল্যে ওকে ছাড়, না তো আমি তোকে মেরে ফেলবো। আচ্ছা। তো অনেক তর্ক বিতর্কের পর সে একটা সময় যাওয়ার জন্য রাজি হয়। তো তখন কবিরাজ বলল যে তুই যে চলে যাবি এটা কি প্রুফ রেখে যাবি। তো তখন সে বলল যে আমি চলে যাব ও আমি ওর পিঠে 3টা নখের আঁচড়ের দাগ থাকবে, তাহলে বোঝা যাবে আমি চলে গেছি, কিন্তু আমি চলে যাব, কিন্তু আমি তোকে ছাড়বো না। তো তখন কবিরাজ যা যা করার করলেন। তো একটা সময় দেখা গেল যে ওনার পিঠে আসলে 3টা নখের আঁচড়ের দাগ ছিল। তো তখন বোঝা গেল যে সেটা ওনাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু ওনার সেন্স আসার পর উনি যেটা দেখতে পায়, সেই কবিরাজের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরে আপনার ফোসকা শরীরে সারা শরীরেই ছোট বড় অনেকগুলো ফোসকা পড়ে গেছে। তো উনি যেটা পরবর্তীতে ওনার মার কাছে শুনতে পায় যে উনি যখন সেন্সলেস অবস্থায় ছিলেন তখন কবিরাজ যখন সূরা পড়ছিল তখন ওনার শরীরে আস্তে আস্তে একটা একটা করে ফোসকা পড়ছিল। তো তার ঠিক 1 সপ্তাহ পর সেই কবিরাজটা মারা যায়। আচ্ছা। তো এরপর মূলত ওনার সাথে কোনো প্রবলেম হয়নি, কিন্তু এখনো মাঝে মাঝে ওনার সাথে কিছু প্রবলেম হয়। যেমন ওনার মনে হয় যে ওনার রুমে কেউ রাতের বেলা হাঁটছে বা মানে কোনো একটা সাউন্ড পায় উনি। আর এখনো উনি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে উনি বুঝতে পারে যে এখানে প্রবলেম আছে, এটা উনি ফিল করতে পারে। আচ্ছা। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত.com টিম, সাবরিনা, টরন্টো থেকে। আজকে আমি আমার ঘটনা শেয়ার করছি না, পরবর্তীতে আমার ঘটনা নিয়ে আসব। আজ আমি আমার বান্ধবীর ভাইয়ের ঘটনা, যা আমাদের এই শহরে ঘটেছে, আমি ছোট ঘটনাটি বলবো। আমার বান্ধবীর ভাই, ওর নাম অপু। অপু আমার বান্ধবী লুনাকে ড্রপ করে এয়ারপোর্ট থেকে ফিরছিল। তো আমাদের এখানে যে হাইওয়ে, এয়ারপোর্ট থেকে ফেরার আরেক বিভিন্ন ওয়ে আছে, বাট ও যেটা নিয়েছিল সেটা একটা হাইওয়ে। তো সেটা গার্ডিনার হাইওয়ে, এখানে টরন্টোতে যারা থাকে তারা সবাই চিনবে। তো যখন ফিরছিল তখন রাত 9:30। ফেরার পথে সে দূর থেকেই দেখছে, সে গাড়ি চালাচ্ছিল, তো সে দূর থেকেই দেখছে যে হাইওয়েতে একটা মেয়ে দূর থেকে লাইটে দেখা যাচ্ছে যে হাত দেখাচ্ছে গাড়ি থামানোর জন্য। তো রাসেল ভাই, আমি বলিনি, এখানে আমাদের এখানে হাইওয়েতে দাঁড়ানো তো কোনো উপায়ই নেই, কারণ কি এখানে হাইওয়েতে দাঁড়ানো, হাঁটা তো দূরের কথা, দাঁড়ানো নিষেধ, মানে আইনের বাইরে হাইওয়ে বা র্যাম্পের মধ্যে। সো
আমার বান্ধবীর ভাই ভাবলো যে এত উইন্টারি নাইট, রাত 9:30, মানে অলমোস্ট মিড নাইটেই মনে হচ্ছে, কারণ আমাদের এখানে উইন্টারে 4:30 নাগাদ অন্ধকার নেমে আসে, রাত হয়ে যায়। তো 9:30 বেশ রাত বলা চলে। সে ভাবলো এরকম -15 টেম্পারেচার, ভাবুন একবার। এর মধ্যে এই মেয়ে রাস্তায় হাইওয়েতে আসলো কি করে? যতই একটু কাছে যখন আসলো, দেখলো তার গায়ে কোনো শীতের কাপড় নেই, কোনো জ্যাকেট, পুলোভার, নাথিং ওয়াজ দেয়ার। সো একটা ইন্ডিয়ান ড্রেস পরা অ্যান্ড টিপ পরা ছিল, বেশ সাজগোজ ছিল। তো সে গাড়িটা কিন্তু থামালো। সে ভাবলো কেউ কি বিপদে পড়লো বা কিছু হলো, যে ইন্ডিয়ান কিনা সেটা ভেবে না, যে ঠিক আছে মানে কোনো একটা নিশ্চয়ই বিপদ হয়েছে, তো কেন দাঁড়াই। তারপর সে দাঁড়ালো, দাঁড়িয়ে সে মেয়েটি ইশারা করলো যে ও আসবে গাড়িতে। তো সে গাড়ির দরজাটা খুলে দিল, মেয়েটা এসে উঠে বসলো। তারপর কোথায় যাবে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এটার কোনো জবাব দিচ্ছিল না। কোথায় যাবে একটা কাগজের অ্যাড্রেস দিল। অ্যাড্রেসটা ছিল আমার, মানে যেখানে গার্ডেনার হাইওয়ে থেকে যেখানে সে দাঁড়ানো ছিল, সেখান থেকে ধরেন উইদাউট ট্রাফিক ধরেন 40 মিনিটসের ড্রাইভ, ওটা মারখাম সিটি। আর যদি উইথ ট্রাফিক সেটাও ধরেন 1 আওয়ার। সো 9:30 সিটি ফ্রি ছিল সবকিছুই। 40 মিনিটসের মতন লাগবে। তো সে ভাবলো না, তাকে ড্রপ করে দেই, সে মনে হয় কোনো বিপদে পড়েছে, হয়তো কোনো ফাংশন ছিল বা কিছু একটা ছিল, সে যেতে পারেনি বা সামহাও জিজ্ঞেস করছে কি হয়েছে। মেয়েটি কোনো জবাব দিচ্ছিল না। বাট মিনওয়াইল অপু খেয়াল করলো, মেয়েটি যখন এসে বসলো ওর গাড়িতে একেবারে জুই, বেলি, এই টাইপের ফুলের গন্ধে ভরে গেছে পুরা গাড়িটা। অপু গাড়ি চালাচ্ছে, ভয় পাচ্ছে, ভাবতে চেষ্টা করছে কি হচ্ছে। আবার এই ভাবছে যে মেয়েটি হয়তো ইংলিশ বুঝতে পারছে না, নতুন এসছে ইন্ডিয়া থেকে বা নেপাল থেকে বা যে কোনো খান থেকে হয়তো এসছে, তো বুঝতে পারছে না হয়তো, তাই জবাব দিচ্ছে না। যাই হোক, বেশি কথা বলে বাড়াবাড়ি করাটাও শোভন না। তো সে কিছুই ইনসিস্ট করছিল না। আর ঠিক আছে ভাবছিল, নামিয়ে দিই, একটা মানুষ বিপদে পড়েছে, আমি নামিয়ে দিই। তো সে গাড়ি চালিয়ে যাচ্ছে ওই মারখাম। ওখানে একটা মন্দিরের অ্যাড্রেস দেওয়া ছিল। তো রাসেল ভাই, আমাদের এখানে অনেক মন্দির, অনেক মসজিদ, অনেক চার্চ, আমাদের এখানে মানে কোনো কিছুরই কোনো কমতি নেই আর কি, মানে সবকিছুই খুব সৌহার্দ্যপূর্ণ, সামঞ্জস্য করা সবকিছুই। সো সে যাচ্ছে ওই অ্যাড্রেসটা ধরে। তারপর এর মধ্যে তার গন্ধে, মানে ও বলছিল লিটারালি ওর মাথা ঘোরাচ্ছে, এত গন্ধ। বাট সে ভাবছে না, তাকে দায়িত্ব যখন নিয়েছি তাকে আমার পৌঁছে দেওয়ার কথা। আবার ভাবছে তার গাড়ির হিটিংটা বাড়িয়ে দিয়েছে, যে মেয়েটির গায়ে কোনো শীতের কাপড় নেই। সে ভেবেই পাচ্ছে না -15 একটা মানুষ হাইওয়ের ওই খোলা জায়গায় দাঁড়িয়ে এবার থাকলো কিভাবে। আর মানে এটা তো শীতে তার কলাপস করার কথা। যাই হোক, ভাবছে আর গাড়ি চালাচ্ছে, সে যাচ্ছে, বেশি কথা বাড়ালো না। সে তো আর পাশে তাকিয়ে দেখতে পাচ্ছে না, কারণ তাকে স্টিয়ারিং এ হাত রেখে চোখ সামনে রাখতে হচ্ছে গাড়ি চালানোর জন্য, যেহেতু হাইওয়ে নিচ্ছিল বা যে কোনো রাস্তায় তাই করতে হয়। তো তারপর সে যে অ্যাড্রেসে পৌঁছালো, অ্যাড্রেসে সেই পর্যন্ত সে দুবার দেখেছে, মানে দুবার একটু খেয়াল করলো মেয়েটি তার দিকে তাকাচ্ছে, বাট সে সেটা খেয়াল করলো এইটুকুই। তারপর যখন অ্যাড্রেসে এসে দাঁড়ালো, অ্যাড্রেসে মেয়েটি দরজা খুলে নেমে গেল। নেমে গেট ছিল ওখানে, মন্দিরের গেট। তো মন্দিরের গেটের দিকে সোজা গেটের দিকে গেল, গিয়ে গেটে হাতটা রেখে ফিরে তাকালো, ফিরে অপুর দিকে তাকালো। অপুর দিকে তাকিয়ে হাসি দিল। হাসি দেওয়াতে অপু ভাবলো আচ্ছা যাক, আমাকে একটা বড় থ্যাঙ্কস দিয়েছে। তো
হাসি দিল। তারপর অপু আবার হাতটা উঠিয়ে ওয়েভ করতে যাবে যে ঠিক আছে, ও হেসেছে যখন আমি ওয়েভ করি বেস্ট উইশেস, বাট অপু তাকিয়ে দেখে ওখানে মেয়ে কেন, কেউই নেই। বেসিক্যালি মন্দিরের গেটটা বন্ধ, কারণ অপু তখন ঘড়িতে তাকিয়ে দেখে রাত 1:30। অপু তখন ভাবছে 9:30টায় যাকে তুললো 40 মিনিটসে যেখানে পৌঁছানোর কথা, রাত 1:30টা হলো কি করে? আর এই সময়টুকু সে কি করেছে? এই সময়টুকু সে কি রাস্তায় ছিল? এখন অপু খুব শিভারিং করছিল যে এরকম তুললো একটি মেয়েকে কোনো কাপড় চোপড় ছাড়া, আই মিন শীতের কাপড় ছাড়া। সেই মেয়েটি আবার মন্দিরের গেটে গিয়ে মিলিয়ে গেল, ইনভিজিবল। এখন ও ভাবছে এটা কি করে সম্ভব, আর ওয়েভ করলো, মানে তার সাথে হাসলো। সে ওয়েভ করতে গিয়ে দেখে নাই। অ্যান্ড এতক্ষণ তাহলে সে কোথায় ছিল? 9:30 থেকে 1:30 পর্যন্ত অলমোস্ট 4 আওয়ার্স। সো এই 4 ঘন্টা গাড়ি চালানোর তো কথা নয়, 4 ঘন্টা তো সে গাড়ি চালায়নি। তাহলে কি হয়েছে, কি ঘটেছে কিছু বুঝেনি। সে তার ফ্রেন্ডকে ফোন দিল, সে খুব শিভার করছিল। সে একটা ক্যাফেতে ঢুকলো কফি খেতে। তারপর বেশ অনেকক্ষণ পর যখন একটু সুস্থ বোধ করলো, তারপর সে গাড়ি চালিয়ে নিজের বাসায় গেল। তো এই ছিল অপুর গল্প। এটি এই শহরে ঘটেছে। তারপর আবার আপনাদের সামনে আসবো যদি শুনতে চান। আমারও অনেক গল্প আছে হোটেলের। তো ভালো থাকেন সবাই ভালো থাকেন। তেলাচির সাথে আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। জি রাসেল ভাই, এটা লালবাগের শেখ সাহেব বাজার নামক একটি জায়গার ঘটনা। তো ঘটনাটি আমি শুনেছি আমার এক ফ্রেন্ড মিজান ভাই ওনার মুখ থেকে। আচ্ছা, তো রাসেল ভাই, আমি সরাসরি মিজান ভাই ঘটনা চলে যাই। তো ঘটনাটি শুরু করার আগে আমি তার বাসার একটু বর্ণনা দিয়ে নিই। সেটা হচ্ছে শেখ সাহেব বাজার এলাকায় আজিমপুর মডেল স্কুল নামে একটি স্কুল রয়েছে। ঠিক সেই স্কুলটার পাশে হচ্ছে তাদের বাসা, এবং তাদের বাসাটা বিশাল পরিসরে করা। তো তারা ওইখানে, তার নানু বাসা এটা বেসিক্যালি, এবং তাদের পূর্বপুরুষরা প্রায় রাসেল ভাই 80-90 বছর বা তারও বেশি সময় ধরে সেখানে তারা থাকেন। তো তাদের বাসায় প্রায় শুরু থেকে বিভিন্ন ধরনের প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে আসছে। তো মিজান ভাই আমার সাথে যে ঘটনাটি শেয়ার করে, এটা প্রায় রোজার 1-1.5 মাস আগের একটি ঘটনা। তো ঘটনাটি হচ্ছে এরকম যে মিজান ভাই এক রাতে তার রুমে শুয়ে টিভি দেখছিলেন। তো তখন প্রায় রাত 2টা কি 2:30 এরকম একটা সময় হবে। তো উনি ওই সময় ওনার জাস্ট ঘুম চলে আসে, উনি টিভি অফ করেন। তো টিভি অফ করে উনি ওনার রুম থেকে বের হয়ে ওনার ওয়াশরুমের দিকে যান। তো উনি ওনার ওয়াশরুমে গিয়ে লাইট জ্বালিয়ে, তো উনি যখন ফ্রেশ হচ্ছিলেন তখন আসলে উনি যে শব্দটা শুনে সেটা হচ্ছে এরকম যে ওনাদের যে উপরের যে ফ্লোরটা ছিল, সেই ফ্লোরে কিন্তু আসলে তখন কোনো ভাড়াটিও ছিল না, উনি 3 তলায় থাকতেন। তো উনি যেটা শুনতে পান যে উপর থেকে কে একজন সিঁড়ি দিয়ে নিচে নামছে। তো শব্দটা খুবই উইয়ার্ড ছিল এই জন্য যে রাসেল ভাই প্লাস্টিকের স্যান্ডেল অথবা স্পঞ্জ বা চামড়ার স্যান্ডেল পরে যদি কেউ সিঁড়ি দিয়ে নামে যেরকম একটা শব্দ হবে, কিন্তু ওই শব্দটা ওই রকম ছিল না। এটা রাসেল ভাই উনি যেটা বলে যে অনেক আগে এক ধরনের কাঠের একটা স্যান্ডেল পাওয়া যেত, যেটাকে বলে খরম। আচ্ছা, তো উনি যেটা বলেন যে শব্দটা ছিল ওই খরমের শব্দ। তো ওই শব্দটা রাসেল ভাই উনি এর আগেও অনেকবার ওনাদের বাসায় শুনেন। তো উনি জাস্ট ওনার একটা কিউরিয়াসিটি ছিল যে আসলে জিনিসটা কি দেখার জন্য। তো উনি রাসেল ভাই সঙ্গে সঙ্গে ওয়াশরুম থেকে যখন বের হন, তো বের হওয়ার পর ওই সিঁড়িঘরে ওইখানে কোনো লাইট ছিল না। তো উনি যেটা ফিল করলেন যে কোনো একটা গরম বাতাস জাস্ট ওনাকে ক্রস করে উপরের সিঁড়ি থেকে নেমে জাস্ট নিচের সিঁড়ির দিকে নামছে, এবং উনি কিন্তু স্টিল সেই খরমের জুতোর শব্দটা শুনতে পাচ্ছে। তখন উনি ওই জায়গায় লাইটের যখন সুইচ অন করলো, তো আসলে উনি যেটা দেখলো সেটা খুবই অবাক করা একটা ব্যাপার ছিল যে উনি দেখে যে সিঁড়ির মধ্যে কালো কুচকুচে একটি বিড়াল দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো উনি খুব অবাক হয় যে কারণ বিড়ালটা, মানে উনি বলতেছে বিড়াল কাজ, মানে ওটা বিড়ালের মতো তেমন একটা ছিল না শেপটা। ওটা শেপটা ছিল আসলে উনি যেটা বলে যে কুকুরের যে শেপটা হয় ঠিক ওই রকম একটু বড় ধরনের বিড়াল ছিল। তো উনি এই ধরনের বিড়াল এর আগে ওনাদের বাসায় কখনো দেখেনি, ইভেন দিনের বেলা তো উনি দেখেনি। তো আসলে উনি কোনো কিছু বুঝে উঠতে না পেরে উনি জাস্ট ওনার হাতের পাশে পানি ভর্তি বালতি ছিল, তো উনি সেখান থেকে বিড়ালটাকে তাড়ানোর জন্য সেখান থেকে কিছু পানি ছুঁড়ে মারে বিড়ালটার গায়ে।
তো রাসেল ভাই স্বাভাবিক কোনো বিড়াল হলে কিন্তু তখন সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার কথা, বাট উনি পানি ছোড়ার পর যেটা দেখলো যে বিড়ালটা তার দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা। তো তখন উনি একটু ভয় পায়, তো উনি কি করবে কিছু বুঝে উঠতে পারতেছিল না। তো ওই সময় ওনার হাতের পাশে একটি লাঠি ছিল, তো উনি করলেন কি যে সেই বিড়ালটার গায়ে মানে আঘাত না করে উনি জাস্ট ওয়ালের মধ্যে 2-3টা বাড়ি দেয়। তো বাড়ি দেওয়ার পর সঙ্গে সঙ্গে রাসেল ভাই যেটা হয় যে স্বাভাবিক বিড়াল হলে কিন্তু সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার কথা, বাট সেটা মানে খুব দিব্যি মানে খুব নর্মালি মানে অস্বাভাবিক ভাবে সেই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে নেমে গেল। তো উনি তখন মানে দিব্যি সেই শব্দটা, সেই খরমের শব্দটা বিড়াল প্রতিটা স্টেপ দিয়ে নামছে এবং উনি সেই খরমের শব্দটা শুনতে পাচ্ছেন। তো তারপর উনি রাসেল ভাই উনি ওনার রুমে চলে আসেন, রুমে চলে আসে ঘুমিয়ে পড়েন। তো সকালবেলা যখন ওনার ঘুম ভাঙে তখন ওনার গায়ে অনেক জ্বর। আচ্ছা। তো অনেক জ্বর ছিল, তারপর ওনাকে ডাক্তার দেখানো হয়। তো ওনাদের বাসায় যে ওনার বড় মামা ছিল, আসলে ওনার জয়েন্ট ফ্যামিলি ছিল, মামা তারপর খালা সবাই একসাথে থাকতো ওনারা ওইদিকে। তো ওনার বড় মামা ওনাকে যেটা বলে, উনি কিন্তু রাসেল ভাই রাতে ওনার সাথে কি হয়েছে এরকম ঘটনা উনি কারোর সাথে শেয়ার করেনি। তো ওনার বড় মামা জাস্ট ওনার রুমে এসে ওনাকে বলে যে সবাইকে বের করে দিয়ে ওনাকে বলে পার্সোনালি যে তুমি রাতের বেলা ওনার গায়ে কেন পানি মারতে গেলা। তো এটা কিন্তু রাসেল ভাই দুইটা জিনিস যে উনি খুব অবাক হয় যে উনি যে রাতের বেলা পানি মারছে এটা উনি ছাড়া আর কেউই জানে না। আর ওনার মামা যেটা বলতেছে যে ওনাকে পানি কেন মারলা, তখন উনি একটু অবাক হন যে উনি তো বিড়ালের গায়ে পানি মারছেন। তারপর ওনার মামা যেটা বলে যে তুমি বেঁচে গেছো, মুরব্বীদের দোয়া ছিল, আর তুমি লাঠি দিয়ে হয়তো আঘাত করলে তুমি হয়তো বাঁচতে পারতো না। তো তখন তার মামা যেটা বলে যে তুমি যে জিনিসটাকে দেখছো এটা ওনাদের বাসায় প্রায় কয়েকশো বছর ধরে ওনাদের বাসায়, এবং উনি যেটা বলেন ওনার বড় মামা যিনি বলেন উনি একটু পরহেজগার ছিলেন। তো উনি বলেন যে এটা ওনাদের বাসার পাহারাদারের মতো একজন একটা কিছু। আচ্ছা। তো রাসেল ভাই এই ঘটনাগুলো কিন্তু ওনাদের এলাকায় প্রায় সবাই জানে। তো তারপর ওনাদের বাসার পাশে একটি স্কুল রয়েছে, ভাঙা একটি স্কুল, আমি সেই স্কুলটির নাম বলছি না। তো ওই স্কুলটা যে একটা ঘটনা, সেটা যখন আমরা রাসেল ভাই ঘটনাগুলো বাইরে দাঁড়িয়ে একটি দোকানের সামনে দাঁড়িয়ে শুনতেছিলাম, তখন ওই মিজান ভাই যেটা বলে সেটা হচ্ছে যে অনেকগুলো কাপড়কে যদি একসাথে রাখার পর মানে বড় কোনো একটা কাপড় দিয়ে যদি বেঁধে ফেলা হয় তো সেটা যেরকম পুটুলি আকারে দেখা যাবে, তো ঠিক ওইরকম একটা জিনিস রাতের বেলা সেই স্কুলটার পাশ থেকে বের হয় মানে কোনো রকমের কোনো মানে অনেকগুলো কাপড়কে একসাথে পুটলির মতো করলে যেটা এরকম হবে, এরকম একটা গোলাকৃতি এরকম জিনিস বের হয়। জি রাসেল ভাই, খুবই অদ্ভুত ব্যাপার। এবং রাসেল ভাই খুবই অবাক করার ব্যাপার যে যখন আমি ঘটনাটি শুনতেছিলাম তখন কিন্তু আশেপাশের একজন মুরব্বী আঙ্কেল ছিলেন, ওনার দোকান আছে সেখানে, উনিও কিন্তু আমাকে সেম জিনিসই বলতেছিলেন যে হ্যাঁ এটা ওনারা অনেকেই দেখছেন। তো এটা হয় এমন যে ওই স্কুলের পাশ থেকে সেটা বের হয় এবং রাস্তা দিয়ে রোলিং করতে করতে কোনো ধরনের মানুষের স্পর্শ ছাড়া সেটা কোনো রাস্তাতে দিব্যি চলতে থাকে। তো অনেকে যেটা এক্সপিরিয়েন্স করে যে দূরের থেকে দেখছে যে রাস্তার মধ্যে কোনো একটা পুটুলি পড়ে আছে, তো যখন সেটা কাছাকাছি আসছে তো কাছাকাছি এসে দেখে যে না সেখানে কোনো পুটুলি বা কোনো কিছু নেই, দিব্যি সেখানে একজন পুরুষ অথবা অনেক সময় অনেকে দেখেছে যে সেখানে দিব্যি একজন মহিলা দাঁড়িয়ে আছে। তো তারা যেটা বলে যে সেটা সেখান থেকে রাস্তার মধ্যে রোলিং করতে করতে রাসেল ভাই আমলিগুলা বালু মাঠের এখানে একটি ডোবা আছে, সেটা 2-3 বছর আগে ভরাট করে ফেলছে, ঠিক ওই জায়গাটা পর্যন্ত আসে। তো যখন আমি ঘটনাটি রাস্তায় শুনতেছিলাম রাতের বেলা, তখন পাশের থেকে ভদ্রলোক উনি যেটা বলেন যে উনার ভাই সেম জিনিসটাই ফেস করছেন, এবং উনি যেটা বলেন সেটা হচ্ছে যে উনার ভাই সেদিন বেরিবাদ দিয়ে তাদের বাসায় আসতেছিল আমলিগুলার ওই দিকটি দিয়ে। তো উনি যেটা বলেন যে তার ভাই যেটা দিব্যি দেখে যে একটু ঢালুর মধ্যে থেকে মানে একটা কাপড়ের পুটলি জাস্ট রোলিং করতে করতে আসতেছে, ওই রকম ঢালুও ছিল না রাস্তাটা। তো উনি প্রথমে এটাকে স্বাভাবিক নেন। তো উনি যেটা দেখেন উনার ওই ভদ্রলোকের বড় ভাই যে সেটা হচ্ছে যে পুটুলিটা রাস্তার থেকে যখন সে ডোবাটার উপরে চলে আসলো, সেটা কিন্তু রাসেল ভাই স্বাভাবিক কোনো পুটুলি হলে কিন্তু সেটা ডুবে যাওয়ার কথা, সেটা কিন্তু ভাসতেছিল পানিতে ভাসতেছিল, মানে পানির ভিতরে কিন্তু সে তলিয়েও যায়নি, পানির উপরে ছিল সেটা, এবং পানির উপর থেকে সেটা সে ডোবার মাঝখানে মানে এসে সেটা ভাসতেছে পানির মধ্যে না, পানির থেকে একটু উপরে, এটা সেই ভদ্রলোক বলতেছিল। তো এই ঘটনাগুলোর সাথে কিন্তু রাসেল ভাই ওই শেখ সাহেব বাজার রসুলবাগ এলাকার মানুষজন মানে মোটামুটি এখন অনেকটা ইউজ টু, যে ওনারা অনেকবার এগুলোকে ফেস করে ফেলেছে অলরেডি। তারপর আরেকটা যেটা ঘটনা রাসেল ভাই ওনাদের বাসা কেন্দ্রিক, সেটা হচ্ছে যে আমি রাসেল ভাই মানে ঘটনা শোনার পর তাদের বাসা কিন্তু আমি গিয়ে দেখেছি। তো তাদের বাসা একটি ডাব গাছ আছে, ডাব গাছটা প্রায় আপনার 6 তলা বা 7 তলার মতো লম্বা, যেটা আমার খুব অবাক লাগে যে এতটা লম্বা একটি ডাব গাছ। তো সেই ডাব গাছ নিয়ে একটি ঘটনা যেটা হচ্ছে যে ওনাদের এক নেইবার্স আছে, তো নেইবার্সের একটা রান্নাঘর ছিল সেই ডাব গাছটার সাথে। এটা কিন্তু রাসেল ভাই যে মানে যখন আমি ঘটনা শুনতেছি সবাই কিন্তু বলতেছে যে ওই এলাকার মানুষজনরাই বলতেছে যে এরকম ঘটনাগুলো। তো এই নেইবার্সের মেয়ে যেটা করে যে উনি, এটা অনেক আগের ঘটনা, সে রান্নাঘরটা ওখানে ছিল এবং সে রান্নাঘরটার মধ্যে বসেই ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছিল। তো ভাত খাওয়ার পর সে অ্যাজ ইউজুয়াল তার রুমে চলে আসে। তো রুমে চলে আসার পর দিন থেকে তার সাথে যে ঘটনাগুলো শুরু হয়, সে কিছু প্যারানর্মাল মানে বিহেভিয়ার দেওয়া শুরু করে, যেটা হচ্ছে রাসেল ভাই যে সে দিনের বেলা কোনো একটা সময় সেই ডাব গাছটার সামনে গিয়ে মানে উপরে কার সাথে জানি তাকিয়ে সে কথা বলতেছে,
এবং দিব্যি সে হাত দিয়ে ইশারা করে তাকে নিচে নামতে বলতেছে। প্রথম তার আম্মু তার গার্ডিয়ান যেটা ভাবে যে হয়তোবা অন্য কোনো সমস্যা। তো রাসূল তাকে কিন্তু অনেক ডাক্তার দেখানো হয়, কবিরাজ দেখানো হয়। তো একটা পর্যায়ে যেটা হয়, তার এই প্রবলেমগুলো কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকে এবং অতিরিক্ত একটা মাত্রায় চলে যায়। তো উনি দিনের প্রতিটা সময় সেই গাছটার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে। তো একটা সময় তার গার্ডিয়ান যেটা করে যে তাকে তার রুমের মধ্যে বেঁধে রাখে। আসলে তাকে শিকল দিয়ে কিন্তু রুমের মধ্যে অলওয়েজ তারা বেঁধে রাখতেন এবং তার রুমের দরজা তারা বাইরে দিয়ে লক করে রাখতেন। তো একদিন রাতে আরেকজন নেইবার্স উনি ওনার ছাদে উঠে রাসূল ভাই যেটা দেখেন সেটা হচ্ছে যে ওনাদের বাসার পাশে যে স্কুলটা রয়েছে, যে স্কুলটা আমি ঘটনাটা একটু আগে বললাম, ঠিক সেই স্কুলটার বাউন্ডারিটা যেটা, ঠিক বাউন্ডারিটা এবং স্কুলের যে মূল ভবনটা সেটা মাঝখানে একটু গ্যাপ রয়েছে। তো এবং সেখানে মোটামুটি অনেকটা ময়লার স্তূপের মতো। তো উনি ছাদের উপর থেকে যেটা দেখে, 2 তলা ছাদের উপর থেকে যেটা দেখে যে সেখানে ওই নেইবার্সের যে মেয়েটা তার মতো কেউ একজন রাসেল ভাই সেখানে বসে মানে ময়লার যে স্তূপগুলো ছিল সেখান থেকে সে কিছুটা মনে হচ্ছে যে সে কিছু কুড়িয়ে খাচ্ছে সেখান থেকে, উনি লাইটের ঝাপসা আলো যেটা দেখেন। তো উনি এটা দেখার পর সেখান থেকে দৌড় দিয়ে নেমে তাদের বাসায় যায়। তাদের বাসায় গিয়ে বলে যে আপনার মেয়ে কোথায়? তখন তারা বলে যে সে তো রুমে। তখন উনি বলে যে না, সে তো রুমে না, হয়তো দেখেনি, চেক করে দেখেন। তখন তার গার্ডিয়ান না একটু বিরক্ত হই, তো ওকে রুমের দরজা কিন্তু আসলে বাড়িতে লাগানো ছিল। তো ওনার সেই নেইবার্সের কথা শুনে ওই ফ্যামিলি যেটা করে যে রুমের দরজা খুলে এবং দরজা খোলার পর যারা আসলে দেখা যায় সে রুমের মধ্যে নেই। তখন সেই লোকের কথা মতো তারা সেই স্কুলটার ওই জায়গাটায় আসে এবং তাকে দেখে আসলে সে ওখানে ময়লা আবর্জনার মধ্যে কিছু একটা কুড়াচ্ছে এরকম। তো আসলে তাকে কিন্তু সেখান থেকে ধরে নিয়ে বাসা নিয়ে আসা হয়। তো তারা একজন হুজুরকে দেখায়। তো হুজুর রাসেল ভাই যেটা বলে যে ওই ডাব গাছের উপর কোনো একটা প্যারানর্মাল কিছু ছিল এবং সে ওইটা দ্বারা প্রজেস্ট হয় এবং সে তাকে কিছু তাবিজ দেয় এবং কিন্তু হুজুর বলে যে এই জিনিসটা ডাব গাছের মধ্যে আছে, কিন্তু আমি এটাকে তাড়াতে পারবো না। এবং সে মেয়েটা আস্তে আস্তে রিকভার করে উঠে, বাট সে কিন্তু স্টিল মেন্টালি কিছুটা ডিসঅর্ডার। এবং রাসেল ভাই আমি যার মুখ থেকে ঘটনাগুলো শুনি এবং ওই এলাকাবাসী, সে মিজান ভাই আমাকে বলে যে যারা এইসব ব্যাপারগুলোতে মোটামুটি বিলিভ রাখে না বা যারা অনেক আছে যে এক্সপিরিয়েন্স করতে চায়, তো উনি নিজে রিকোয়েস্ট করেছেন এবং আমি তা হয়ে বলছি যে আজিমপুর লালবাগের দিকে যারা আছে বা যারা এক্সপিরিয়েন্স করতে চায় তারা কিন্তু যে কোনো সময় রাসেল ভাই তাদের বাসায় গিয়ে এগুলো এক্সপিরিয়েন্স করতে পারে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি বলছিলাম। তো এখন যে ঘটনা আমি শেয়ার করব সেটা আমার আজকের এপিসোডের শেষ ঘটনা, আর এটা ঘটেছিল আমার ভার্সিটি লাইফের একটা ফ্রেন্ডের সাথে। মূলত সেই ফ্রেন্ডের ফ্যামিলির সাথে ঘটনাটা ঘটেছিল। তো আমার সেই ফ্রেন্ডের নাম ছিল রায়হান। সে, তার ছোট বোন এবং তার বাবা মাকে নিয়ে তাদের ফ্যামিলি ছিল। তো তার ছোট বোনের নাম ছিল শান্তা, যদি এটা তার ছদ্ম নাম, কারণ রায়হান আমাকে তার নামটা বলতে বারণ করেছিল। তো রায়হান বলে ওদের দেশের বাড়িতে যখন 20-25 বছর আগে ওরা থাকতো, তখন ওর দাদা মৃত্যু শয্যায় অবস্থায় রায়হানের চাচা এবং বাবাকে, আমার 2জন সন্তানই ছিল না রায়হানের দাদার, তো ওই রায়হানের চাচা এবং বাবাকে ওদের সম্পত্তি বুঝায় দেয় এবং বলে যে দেখো তোমরা 2 ভাই, আমার 2 সন্তান, তো তোমাদের যে সম্পত্তিটা আমি সমান ভাগে ভাগ করে দিচ্ছি এবং এটাতে দলিল বা কাগজপত্র যেভাবেই আছে, এটা কিন্তু তোমরা কখনোই এই জায়গা যে কোনো একজন বিক্রি করে চলে যেতে পারবা না। এক হলে 2জনকে জায়গা বিক্রি করে চলে যেতে হবে, আর নাহলে একজন থাকবে, একজন জায়গা বিক্রি করে চলে যাবা, এটা সম্ভব হবে না। এবং সেই দলিল এটা এভাবেই লেখা আছে। তো রায়হানের বাবা চাচারা বলে ওনার আব্বাকে, রায়হান দাদাকে বলে যে বাবা আপনি এগুলো নিয়ে ভাববেন না, কারণ আমরা 2 ভাই সবসময় একসাথেই থাকবো, আমরা কোনো বেচা বিক্রি করবো না এই জায়গা। যাই হোক, এর কয়েকদিনের মাথায় রায়হানের দাদা মারা যায়। তো ওনারা 2 ভাই, রায়হানের চাচা এবং বাবা আলাদা আলাদা বাড়িতে পাশাপাশি একসাথেই বসবাস করতেন। তো রায়হানের চাচি একটু অন্যরকম ছিল। তিনি কখনোই চাইতেন না যে ওনার হাজবেন্ড রায়হানের চাচা ওনার ভাইয়ের সাথে একসাথে থাকুক। ওনাদের ছোট একটা মেয়ে ছিল। যখন এই ঘটনাটা ঘটে সেটা 20 থেকে 25 বছর আগে, আর তখন রায়হান ক্লাস 5-6-এ পড়ে, আর তো ছোট বোন তখন 1-2 বছর বয়স।
আর রায়হানের চাচা যে ছোট একটা মেয়ে ছিল, এটা ওর বয়স 3-4 বছর। তো রায়হানের চাচি প্রায় সময় ফোর্স করতো ওনার হাজবেন্ডকে যে দেখো এখানে থাইকো না, এর যে এটা তো গ্রামের সাইডের এলাকা, তুমি জায়গাটা বিক্রি করো, বিক্রি করে আমার বাবার বাড়ির এখানে ভালো জমি আছে, এখানে আমরা কম দামে ভালো জমি পাবো, ভালো বাড়ি করতে পারবো, এখানে চলে যাবো, চলো। তো রায়হানের চাচা কখনো এটা রাজি হতো না, এবং রায়হানের চাচি নাকি প্রায় সময় রায়হানের বাবাকে ফোর্স করতো যে আপনি আপনার ভাইকে বোঝান এখানে আর কয়দিন থাকবে, এই গ্রাম সাইড এরিয়াতে আমার যে ছোট মেয়ে চোখে বড় করতে পারবো না। তো রায়হানের বাবাও খুব রাগ করতো এটা নিয়ে, বলতো যে দেখো এটা আমাদের দুই ভাইয়ের ব্যাপার, এটা নিয়ে তুমি নাক গলাবা না। তো যাই হোক, বেশ কিছুদিন পর মানে রায়হানের চাচা একবার রোড অ্যাক্সিডেন্ট করে, এবং তারপর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এবং তখন রায়হানের চাচি আরো জোরালোভাবে রায়হানের বাবাকে বলে যে দেখেন আপনার ভাই অসুস্থ হয়ে গেছে, এই গ্রামে আশেপাশে কোথাও ডাক্তার পাওয়া যাবে না, আপনাদের জায়গাটা যে জায়গায় আছে এখানে আসলে ডাক্তার পাওয়া যাবে না, আমার বাবার বাড়ি সদরে, এখানে আমরা ভালো চিকিৎসাও করতে পারবো, আর ওর যেহেতু অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, চলাচল করতে পারছে না, তো ওখানে যদি একটা জায়গা নেই আর যদি একটা বাড়ি করি এখানে, তাহলে আমার জন্য খুব সুবিধা হয়, আপনার জায়গাটা ইচ্ছাগুলো এক হলে আমার হাজবেন্ড নামে লিখেটা আমাদেরটা দিয়ে দেন, আর নাহলে আপনার সম্পূর্ণ পুরো জায়গা বিক্রি করে ফেলেন। তো রায়হানের বাবা বলে দেখো এই জায়গা কখনোই ভাগাভাগি করা যাবে না, বিক্রি করলে সবাইকে একসাথে করতে হবে, কিন্তু আমি আমার এই জায়গা বিক্রি করতে পারবো না, যদি সম্ভব হয় আমার ভাই শহরে গিয়ে ট্রিটমেন্ট করে আবার এখানে এসে থাকবে। কয়েক মাস পর রায়হানের চাচা মারা যায়, এবং রায়হানের চাচি বেশ ভেঙে পড়ে, এবং রায়হানের চাচির দিকে তাকায় রায়হানের বাবা বলে দেখো যেহেতু আমার ভাই মারাই গেছে, তোমারও তো টাকার পয়সার প্রয়োজন, ঠিক আছে এক কাজ করে আমি তোমায় কিছু টাকা পয়সা দিই, তুমি এগুলো দিয়ে মানে এগুলো নেই, তুমি সংসার চালাও, আর তোমার মেয়েটা বড় হচ্ছে, আমি ওর দেখভাল করবো। তো রায়হানের চাচি আবারও মানে খুব খারাপ ভাবে বলে যে দেখেন আপনার ভাই তো মরছে এই গ্রামে থেকে, এখন আমাদের এখানে মারেন না, অ্যাটলিস্ট আপনার জায়গাটা বিক্রি করে আমাদের জায়গা বসায় দেন। কিন্তু রায়হানের বাবা ওই জায়গায় অনড় ছিল, উনি কখনোই বিক্রি করার ব্যাপারে ছিল না। তো রায়হানের চাচির বাবার বাড়িতে ওনার মা নাকি, মানে রায়হানের চাচির আম্মা নাকি প্রায় সময় তাবিজ করতো, এটা রায়হানের মায়ের কাছ থেকে রায়হান শুনেছিল। তো রায়হানের বাবা একটা সময় সিদ্ধান্ত নেয় যে উনি আসলে গ্রাম ছেড়ে উনি শহরের দিকে চলে যাবে, যেহেতু ওনার ছেলে মেয়েরা বড় হচ্ছিল। তো রায়হানের বাবা এরকম সিদ্ধান্ত যখন নেয়, তখন রায়হানের চাচি মনে করে যে হ্যাঁ এখন হয়তো রায়হান জায়গা বিক্রি করে দিবে, কিন্তু রায়হানের বাবা জায়গাটা বিক্রি করে না, উনি অলরেডি শহরে চলে যায়। তো শহরে যাওয়ার আগ মুহূর্তে রায়হানের চাচি রায়হানের বাবাকে আবার রিকোয়েস্ট করে, ভাই আপনি তো চলেই যাবেন, জায়গাটা পারলে বিক্রি করে দেন, আর না হলে আমরা খুব অসহায় যাবো, অসহায় হয়ে যাবো, এখানে থাকাটা আমাদের খুব সমস্যা হয়ে যাবে, এবং আমরা তো অসহায়, আমরা কি করব, আমি আর আমার মেয়েই তো আছি। তো অনেক বোঝায় কিন্তু কোনো লাভ হয় না। রায়হানের বাবা বলে ঠিক আছে আমি শহরে যাই, আমি চিন্তা করি তারপর আমি জানাবো। তারপর রায়হানরা ঢাকার দিকে এসে পড়ে, এবং রায়হানের চাচি প্রায় সময় যোগাযোগ করে বলতো বা ঢাকায় আসতো, বলতো যে ভাই টাকাটা বিক্রি করেন, কিন্তু তাতে রাজি হয় না। তো একবার রায়হানের চাচি অনেক খাবার দাবার নিয়ে আসে গ্রাম থেকে, মানে সেবার ওই একই অবস্থা, মানে রায়হানের বাবাকে মানে খুশি করানোর জন্য ফল আনে গ্রামের থেকে, শাকসবজি নিয়ে আসে এবং বলে যে ভাইজান এগুলো আপনার জন্য আনছি, খাওয়া দাওয়া করবেন। ওনার কথা উদ্দেশ্য একটাই যে ঘুরে ফিরে ওই জায়গাটা বিক্রি করতে হবে। এখন রায়হানের বাবা বলে যে ঠিক আছে আপনি যান, দেশের বাড়িতে আমি দেখি জানাবো। তো এই চাচির যাওয়ার পর থেকেই রায়হানের যে বোন ছিল শান্তা, ও নাকি
মানে কেমন জানি হয়ে গিয়েছিল। মানে চাচি কিছু খাবার এনেছিল, শান্তাকে দিয়েছিল, শান্তা খেয়েছে, ওটা মানে মিষ্টি জাতীয় কোনো খাবার এনেছিল। তারপর থেকে রায়হানের মা দেখে যে ওনার মেয়ে কেমন জানি হয়ে গিয়েছে, মানে আস্তে আস্তে দেখছে, এটা খেয়াল করছে রায়হানের মা। দেখছে যে ওনার মেয়ে খাওয়া দাওয়ার প্রতি খুব একটা আগ্রহ নাই, ভাত খেয়ে দিলে ঠিক মতো খায় না। তখন রায়হানের বোনের বয়স প্রায় 4-5 বছর, আর রায়হানের তো তখন 14-15 বছর বয়স হবে। তো রায়হানের মোটামুটি তখন বুঝ আছে। রায়হান আমাকে প্রায় সময় অসুস্থ হয়ে থাকতো এবং তার খাওয়ার প্রতি একটা অনীহা ছিল। এবং এই ঘটনাটা ঘটেছিল যখন ওদের বাসায় ওদের চাচি শেষবারের মতো আসে এবং বেশ খাওয়া নিয়ে এসেছিল ওর বোনের জন্য এবং জোর করে খাওয়াইছিল। তো রায়হানের মা যখন এই সমস্যাগুলো দেখতো তখন রায়হানের বাবাকে বলে যে দেখো, তোমার মেয়েকে ভাবি যখন খাওয়া এগুলো দিল তারপর থেকেই দেখো বেশ কয়েকদিন হয়ে গেলো তোমার মেয়ের কেমন যেন একটা আচার আচরণ, মেজাজটা কেমন খিটখিট হয়ে গেছে, ও খেতে চায় না, ও আগের থেকে শুকায় গেছে। তো রায়হানের বাবা এগুলো বিশ্বাস করে না, বলে যে দেখো ভাবি কি আনছে বা কি খাওয়া দিছে, তো সমস্যা কি হয়েছে। তো রায়হানের মা বলে দেখো, আমি যতটুকু জানি ভাবির বাসার মানে ওনাদের যে মায়ের সাইড আছে ওরা তো তাবিজ না করে, এখন সেই জায়গা সম্পত্তি নিয়ে সমস্যাটা করতেছে নাকি, তুমি একটু দেখো। তো রায়হানের বাবা এরকম খুব একটা গুরুত্ব দেয় না। তো মাসের পর মাস যখন এরকম ওনার মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে বা অসুস্থ দিকে চলে যাচ্ছিল, তখন রায়হানের বাবা একজন ভালো আলেমের কাছে যায় এবং সে আলেমকে পুরোটা ঘটনা খুলে বলে। তো আলেম বলে যে দেখেন, হয়তো কিছু তাবিজ টোনা করছে, কিন্তু কে করছে এটা হয়তো আপনারা ভালোভাবে জানেন, তো এটা আমি আর নিজে থেকে বলবো না। তো আপনারা চেষ্টা করেন যে তার মাধ্যমেই এই তাবিজটার বান খোলানোর জন্য, কারণ এটা যে কবিরাজকে দিয়ে এই তাবিজটা করা হয়েছে আমি বুঝতে পারছি যে সেই লোকটা সুবিধার না, খুব খারাপভাবেই তাবিজটা করা হয়েছে। এর জন্য আমি আলেম, আমি নিজেও এটা বানটা খুলতে পারতেছি না, এবং যদি সম্ভব হয় দ্রুত আপনার মেয়ের এই সমস্যাটা মানে এই বানটা যে তাবিজটা করছে এটা একটু ছোটানোর ব্যবস্থা করেন। এরপরে রায়হান বলে যে ওর বাবা নাকি বেশ কয়েকটা আলেম হুজুরকে দেখিয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম হুজুর এবং আলেমরা একই কথা বলে যে যেটা তাবিজ করছে তাকে বুঝান, তার মাধ্যমে এই তাবিজটা খোলান বা বানটা খোলান। তো রায়হানের বোন আস্তে আস্তে যখন এরকম মানে অসুস্থ হয়ে যাচ্ছিল, তো একটা হুজুর নাকি বলেছিল যে দেখেন, এমন হতে পারে যে হ্যাঁ আমি ওকে একটা পানি পড়া দিচ্ছি, ও কিছুদিনের জন্য হয়তো সুস্থ হবে, তো আপনার এর মধ্যেই দেখেন যে আপনারা যাদেরকে যাকে সন্দেহ করছেন যে তাবিজ করছে তাকে বোঝানোর চেষ্টা করেন যাতে তাবিজটা খুলে ফেলা হয়। তো সে সময় রায়হানের মা রায়হানের বাবাকে বলে দেখো, অনেক তো হয়েছে, তোমার মেয়ে বা তোমার সন্তান তো আগে, তোমার জায়গা সম্পত্তি পরে, তুমি জায়গা সম্পত্তি বিক্রি করে দাও। তো রায়হানের বাবা একটু চিন্তায় পড়ে যায়, বলে পৈতৃক সম্পত্তি গ্রামে একটাই আছে, এখন ভাবিকে বলে কোনোভাবে এটা সমাধান করা যায় নাকি, তাবিজটা বা বানটা কোনা যায় নাকি। তো রায়হানের বাবা এবং মা রায়হানের বোন এবং রায়হানকে নিয়ে একবার গ্রামে যায় এবং সেই ওনার মানে রায়হানের চাচিকে ডাকে, অনেক বুঝায় বলে যে আপা আপনি কিরকম মানে আপনি জানা মতে কি এখানে তাবিজ করে, মানে ঘুরায়, মানে অনেকভাবে ঘুরায় অনেকে বুঝায় যে আসলে কি আপনি তাবিজটা করছেন, করলে ওর বানটা খুলে দেন। এতে ওর চাচি অনেক রেগে যায় এবং প্রায় অপমান করে পারলে বাসা থেকে তাড়ায় দেয়, এমন একটা অবস্থা। তো এটাতে রায়হানের বাবা আরো মানে টেনশনে পড়ে যায়, এখন কি করবে রায়হানের বোনকে নিয়ে। কিন্তু যে হুজুরগুলো দেখিয়েছিল ওটা ঠিকই বলেছিল তাবিজ করা হয়েছে এবং কোনো খাওয়ার মাধ্যমে তাবিজ হয়েছিল, মানে কিছুটা খাওয়াই দিয়েছিল তাবিজ হয়েছে। যাই হোক, আস্তে আস্তে রায়হানের বোনও বড় হচ্ছে, কিন্তু ও আগের থেকে ওর কিছুটা ইমপ্রুভ হচ্ছে, কিন্তু ওই হুজুর পানি পড়া দিয়েছিল ওটা খেলে হয়তো কিছুদিন মানে ঠিক হতো। এখন রায়হানের বোনের বয়স প্রায় 8-10 বছর হয়ে গিয়েছে, মানে যেহেতু এটা ঘটনাটা ঘটেছে অনেক আগেই, 8-10 বছর বয়স যখন রায়হানের বোনের হয়ে যায় তখন সে মানে আগে তো চুপচাপ ছিল, এখন আরো চুপচাপ হয়ে গেছে এবং কিছুটা শরীর স্বাস্থ্য মানে খাওয়া দাওয়ার প্রতি আগে থেকে একটু ওর রুচি আসে। ও এখন মানে আগের মধ্যে কিটকিরা, মানে শরীরটা শুকনা একবারে, পারলে আগে যা খেত এখন
খায়, কিন্তু ওই খাওয়াটা এরকম আগের মতো না, ওই একই অবস্থা প্রায় বলা যায়। তো রায়হান বলে যেটা দেখার পর ওর মা নাকি প্রায় কান্নাকাটি করতো, এবং যেহেতু কয়েকবার ওরা চেষ্টা করেছিল চাচিকে বোঝানোর জন্য, কিন্তু চাচি কিছুই বুঝে নাই। তো কোন একটা সময় রায়হানের বাবা চাচিকে ফোন দেয়, যখন মেয়েকে দেখে এই অবস্থা, তখন চাচিকে ফোন দিয়ে রায়হানের চাচিকে ফোন দিয়ে বলে যে ভাবি আপনি আসেন, আমি আমার জমি বিক্রি করে দিব, তবে একটা শর্ত আছে। তো তখন চাচি বলে যে ঠিক আছে, আমি আসতেছি, শহরে আসতেছি তোমাদের বাড়িতে। তখন রায়হানের যে বোন, তখন তোর 8-10 বছর বয়স, সে নাকি যেদিন চাচি আসবে তার আসার আগের দিন একটা খারাপ স্বপ্ন দেখে যে ওর চাচি যখন গ্রাম থেকে শহরে আসছিল, তখন উনি যে বাসটায় আসে সেই বাসটা অ্যাক্সিডেন্ট করে এবং চাচি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো তখন রায়হানের বোন এটা ওর বাবা মাকে বলে যে আমি এরকম চাচিকে দেখছি, চাচি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন রায়হানের বাবা মা বলে যে এগুলো বাজে স্বপ্ন দেখছো মা, এগুলা খারাপ কথা। তো যাই হোক, তার 2-1 দিনের মধ্যে যখন চাচি আসে, চাচিকে সুস্থ অবস্থায় চাচি বাসায় আসে, এবং রায়হানের বাবা বলে যে ভাবি দেখেন, আমি আমার সম্পত্তি বিক্রি করে দিব, আপনাদের ভাগ্য বুঝাই দিব, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, আপনি আমার মেয়েকে তাবিজ করছেন, আমি জানি, এই তাবিজের বানটা আপনি খুলেন, নাহলে ও আর সুস্থ হবে না। তো রায়হানের চাচি বলে যে দেখো, আমি কোনো তাবিজ করি নাই, আর আগে জমি বিক্রি করো, তারপরে দেখা যাবে কি হয়। তখন রায়হানের মা এবং রায়হানের বাবার একটু সন্দেহ লাগে, যেহেতু ওনার রায়হানের চাচি বলেছে যে আগে জমি বিক্রি করো, তারপর দেখা যাবে। তখন ওনারা যেটা করে যে বলে আচ্ছা ঠিক আছে, আমরা জমি বিক্রির ব্যাপারে আগাচ্ছি, আপনি বাড়ি যান, আপনাকে যা বললাম একটু মাথায় রাখেন। উনি যেদিন বাড়ি যাবে ঠিকই উনি যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে, এবং ওনার যে অবস্থা হয়, সে মুহূর্তে ওনাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ওনার সন্তান মেয়ে আসার পর কান্নাকাটি। তো রায়হানের বাবা ওনার মেয়েকে মাথায় হাত বুলে বলে দেখো মা, যা হওয়ার হয়েছে, আমরা তো আছে, টেনশন করো না, তোমার মা সুস্থ হয়ে যাবে, অনেক সান্ত্বনা দেয়। তখন এমন একটা অবস্থা দাঁড়ায় যে রায়হানের মা একদিক দিয়ে হয়েছিল যে এক্সিডেন্ট করছে, আল্লাহ না করুক যদি খারাপ কিছু হয়ে যায়, যদি মারাই যায়, তাহলে সেক্ষেত্রে তো ওনার মেয়ে আর কখনো সুস্থ হবে না। আবার এদিক দিয়ে রায়হানের বাবাও চিন্তা করতেছে যে না, কষ্ট লাগে রায়হানের বাবার যে আসলে একা মেয়েটা পড়ে থাকবে, বাবা ওনার ভাতিজির জন্য কষ্ট লাগে যে বাবাটাও মারা গেছে ছোটবেলায়, এই মাটা যদি কিছু হয় তাহলে তো এই ভাতিজিটা একা পড়ে থাকবে। তো তখন রায়হানের মা, ওনার কিছু করার থাকে না, উনি ওনার ভাবিকে রায়হানের চাচিকে কয়েকদিন সেবা শুশ্রূষা করে। একটা পর্যায়ে রায়হানের চাচি কিছুটা উনি মনে হয় গিলটি, রায়হানের মা বলে যে কিছুটা মনে হয় গিলটি ফিল করে, এই জন্য একদিন অসুস্থ অবস্থায়, হসপিটালে থাকা অবস্থায় একদিন রায়হানের চাচি উনি রায়হানের মাকে ডেকে বলে হসপিটালের মধ্যে, দেখো আমি আসলে ভুল করছিলাম, আমি অনেক বিষয়ে অহংকার করছি, আর মোট কথা হচ্ছে আসলে আমি একটা কবিরাজ দিয়ে, গ্রামের কবিরাজ দিয়ে, আমার বাড়ির এখানে একটা কবিরাজ থাকে, কবিরাজকে দিয়ে তোমার মেয়েকে তাবিজ করছিলাম, যতটুকু না করছিলাম, এখন আমার তো অবস্থা ভালো না, হয়তো আমি বাঁচি না মরি তা কিছু বলা যায় না, যদি সম্ভব হয় তোমরা দ্রুত একটা ঠিকানা দেয়, বলে এই কবিরাজের কাছে যাও এবং আমার কথা বলবা, এবং কবিরাজকে বললেই হবে কবিরাজ তোমার মেয়ের জাদুটো না যা বা যে তাবিজ করে সেটা উনি ছুটা দিবে, আমার কথা বললেই হবে। এদিকে রায়হানের বাবা এবং রায়হান ওরা নাকি এরকম বাড়িতে যায় এবং ওই কবিরাজকে খুঁজে ডিটেলস বলে, এবং কবিরাজ সঙ্গে সঙ্গে এরকম তাবিজটা বা বানটা খুলে দেয়, এবং সে কবিরাজ বলে যে এটা তো অনেক আগে তাবিজটা করা হয়েছিল, এতদিন পর কেন বান খুলতেছেন।
তখন রায়হানের বাবা জিজ্ঞেস করে এটা কখন করা হয়েছিল। পরে খুব ডিটেলস বলে যে উনি তো এরকম সম্পত্তির লোভে এরকম কাজটা করছিল, আমাকে অনেক আগে করতে বলছিল, আজকে হয়তো উনি পারমিশন দিয়েছে দেখে আমি আজকে এটা বানটা খুললাম। যাই হোক, যখনই বান খুলে রায়হানের বাবা এবং রায়হান যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, তখন ওনারা যাত্রাপথে শুনে যে রায়হানের চাচি মারা গিয়েছে। এবং রায়হান আমাকে এটা বলে যে ভাই এটা আমার একটা কেমন ঘটনা, আমার এটা ভূতের ঘটনা বা ভৌতিক ঘটনা না, কিন্তু এই যে তাবিজটা মাঝে হয়ে এটা খারাপ কিছু ঘটতে পারে, আমি আমার নিজের মনকে দেখে এটা দেখেছি। এবং রায়হান বলে যে এই ঘটনা ঘটার পর থেকে ঠিক মাসখানেক পর থেকে আমার বোন আগে থেকে সম্পূর্ণ চেঞ্জ। ওর যেরকম শরীর ভেঙে গিয়েছিল বা সেরকম শরীর খারাপ থাকতো, সম্পূর্ণ সে এখন সুস্থ এবং সে আল্লাহ দিলে পরে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তো যাই হোক, এটা একটা ঘটনা আমি আপনাদের শেয়ার করলাম। এটা তাবিজ টোনা বা উফরি করা নিয়ে একটা ঘটনা। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। রেকর্ডেড ফাইলটা আজকে পাঠালাম। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটির সময় ছিল 1986 সাল। উনি সদ্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বের হতে 3-4 মাস সময় লাগতো। এই সময় সাধারণত মানুষ কোথাও ঘোরাফেরা করে বা ডিফারেন্ট কোনো অ্যাডমিশনের প্রিপারেশন নেয়। উনি চিন্তা করলেন যে সদ্য পরীক্ষা শেষ হয়েছে, তো আগে কিছুদিন ঘুরে আসি। তো এরকম একটা সিচুয়েশনে ওরা পরিবার থেকে একটা পারিবারিক ট্যুরের আয়োজন করে এবং ট্যুরটা ছিল শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের ফয়জাবাদ নামক একটা জায়গা আছে, যেখানে ওনার ফুপা চা বাগানে চাকরি করতেন এবং চাকরি করার সুবাদে চা বাগানের বাংলোতে থাকতেন। এবং ওনারা পারিবারিকভাবে যে ট্যুরটা আয়োজন করেন এবং পরিকল্পনা করেন তারা ওই বাংলোতে গিয়েই উঠবেন। যেই চিন্তা সেই কাজ, ওনারা সিলেটের শ্রীমঙ্গলে চলে যান। শ্রীমঙ্গলে যাওয়ার পরে ফয়জাবাদ চা বাগানের ওই বাংলোতেও তারা ওঠেন। প্রথম দিন যাওয়ার পর ওনারা বাংলোর একটি জিপে করে আশেপাশ ঘুরে দেখার জন্য বের হন এবং আশেপাশ চারদিকে ঘুরতে ঘুরতে ওই দিন অনেক দেরি হয়ে যায়। ওনারা আবার বাংলোতে ফিরে আসছিলেন। সময়টা রাত 2টো থেকে 2:30। এত রাত্রে বাংলাতে এবং আশেপাশের এলাকাতে ডাকাতির ভয় ছিল, বিশেষ করে রাস্তাঘাটে চলতে গেলে তো কথাই নেই। কিন্তু ওনাদের সাথে অস্ত্রধারী গার্ড ছিল, এই জন্য ওনাদের চিন্তা কম ছিল। ওনারা গাড়ি নিয়ে যখন বাংলোর পথে আসছিলেন, পাশে চা বাগান, রাস্তার দুধারে কিন্তু খাড়ি মানে গর্ত, ছোট্ট একটি জিপ চলার মতো জায়গা সেখানে আছে। পাশাপাশি দুটো জিপ কিন্তু চলা সম্ভব নয়। গভীর রাত্রে যখন চারদিকে শুনশান নীরবতা, স্তব্ধতা, তখন জিপের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোথাও হয়তো বা কোনো শব্দ শোনা যাচ্ছে না। তাদের জিপ এগিয়ে চলছে বাংলোর দিকে। হঠাৎ জিপের যিনি ড্রাইভার আচমকা গাড়ির গতি কমিয়ে দিলেন। সবাই বলল, কি ব্যাপার, কি হলো? তো তিনি বললেন যে সামনের দিকে তাকিয়ে দেখো। সামনের দিকে সবাই দেখে একজন মহিলা একটা ধূসর রঙের শাড়ি পরা, শাড়িটা বেশ ময়লা, লম্বা ঘোমটা দেয়া, পেছন থেকে বোঝা যাচ্ছে তার গড়নটা বেশ চিকন এবং আকার মোটামুটি 5 ফুট থেকে 5 ফুট 2 ইঞ্চির মধ্যে।
তিনি ঠিক রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। জিপ বারবার হুইসেল দিলেও উনি ডানেও যাচ্ছেন না, বাঁয়েও যাচ্ছেন না। এখন উনি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, জিপ যে তার পাশ কেটে চলে যাবে এমন কোনো উপায়ও ছিল না। গাড়ি থেকে একজন পরামর্শ দিল গাড়িটা থামিয়ে ওই মহিলাকে বলে তাকে রাস্তার পাশে নিয়ে যাওয়া, কিন্তু সাথে থাকা গার্ড সেই প্রস্তাব শুনেই বলল এটা কখনোই করা যাবে না, এটা হতে পারে ডাকাতদের একটা ফাঁদ। কারণ ডাকাতরা অনেক সময়ই এভাবে রাস্তার মাঝখানে গাড়ির গতি কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, অথবা রাস্তার সামনে গাছ ফেলে দেয়। তাই কোনোভাবে গাড়ি থামানো যাবে না। ওই মহিলাটিকে দেখার সাথে সাথে গার্ডরাও তাদের অস্ত্র লোড করে ফেলে যে এখনই হয়তোবা ডাকাতরা আক্রমণ করতে পারে। রোমানা রেজা আপু তখন উনি গাড়ির সামনের সিটে বসা ছিলেন। উনি ভয়ে বিভিন্ন দোয়া পড়া শুরু করেন। আসলে উনি ভূতের ভয়ে যে দোয়া পড়েছেন বিষয়টা এমন নয়, উনি ভয় পাচ্ছিলেন ডাকাতরা আক্রমণ করবে। বিভিন্ন দোয়া পড়তে পড়তে উনি একসময় শব্দ করে আয়াতুল কুরসি পড়া শুরু করেন। যখনই আয়াতুল কুরসির কিছু অংশ উনি পাঠ করেছেন, সবাই দেখে ওই যে মহিলার আকৃতির কাপড় পরা একটা আকৃতি দেখা যাচ্ছে, সেটি রাস্তার বা পাশে, যে পাশে চা বাগান ছিল, সাঁ করে মানে এত দ্রুত গতিতে একটা দৌড় দেয়, মুহূর্তের মধ্যে চা বাগানের মধ্যে মিলিয়ে যায়। সবাই অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? কোনো মানুষের পক্ষে তো এটা সম্ভবই নয়। শুধু মানুষ নয়, কোনো প্রাণীর পক্ষেও সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ চা বাগানের পাশেই পানির একটি লাইন করা থাকে। বৃষ্টির পানিগুলো চা বাগানের গাছ গড়িয়ে এসে ওই লাইনে পড়ে পানিগুলো বের হয়ে যায়। সুতরাং একটা ট্রেঞ্চ বা পরিখা বা গর্ত থাকে, লম্বা গর্ত বা একটা নালা থাকে। কোনো মানুষকে যদি রাস্তা পার হয়ে চা বাগানের ভিতরে যেতে হয়, তাহলে রাস্তা থেকে নেমে আগে ওই নালাটা পার হতে হবে। নালাটা একটা গর্ত, সেই গর্তে নেমে আবার উপরে উঠতে হবে। এই মহিলা কিভাবে এত দ্রুত সাঁ করে চলে গেল? সবাই হতভম্ব হয়ে যান। সাথে থাকা টর্চ লাইট গুলা জ্বালান, কিন্তু ওই মহিলাকে আর কোথাও দেখা যায় না। উনি যদি চা বাগানের ভিতর দিয়েই যাবেন তাহলে তো গাছগুলোও নড়বে, কিন্তু কোনো গাছের নড়াচড়াও ছিল না। শুধু টর্চের আলোতে গাছই দেখা যাচ্ছিল, ওই মহিলাকে আর দেখা যাচ্ছিল না, গাছের নড়াচড়াকেও দেখা যাচ্ছিল না। উপস্থিত সবাই বেশ ভয় পেয়ে যান। তারা এই বিষয়টা বিশ্লেষণ করতে করতে বাংলোতে ফিরে আসেন। পরের দিন আবারও তারা ঘুরতে বের হন। তারপরে 1-2 দিন কোনো সমস্যা হয়নি, কিন্তু তৃতীয় দিন বাংলোতে এই রোমানা আপু, ওনার ফুপুর যে ছেলে, ওনার ফুফাতো ভাই, বয়স ছিল 5 বছর, তার সাথে একটি অদ্ভুত ঘটনা তিনি প্রত্যক্ষ করেন। রাত তখন প্রায় 1টা কি 1:30। বাংলোর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ওনার ফুফাতো ভাইয়ের চিৎকার চেঁচামেচি ওনার কানে আসে, এবং ওনার সাথে থাকা আরো যারা আত্মীয় স্বজন, যারা ট্রিপে একসাথে পারিবারিকভাবে গিয়েছিলেন, সবাই সেটা শুনতে পায়। সবাই ঘুম থেকে উঠে যায়। উঠে চিন্তা করেন কি ব্যাপার, এরকম অস্বাভাবিক রকমের শব্দ কেন সে করছে এবং চিৎকার চেঁচামেচি কিসের। তখন ওনারা এগিয়ে আসেন এবং ওনার ফুপা ফুপুকে জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে। তখন রোমানা আপু লক্ষ্য করেন ওনার ফুপাতো ভাইকে ওনার ফুপা খুব শক্ত করে চেপে ধরে রেখেছে, এবং ওনার ফুপাতো ভাই এই 5 বছর বয়সী একটি বাচ্চা, যার শরীরে কিন্তু এত শক্তি থাকার কথা নয়। ওনার ফুপা অনেক উঁচা লম্বা শক্তিশালী, তিনি ওনার 5 বছরের সন্তানকে ধরে রাখতে পারছেন না। সে শুধু বারবার বলছে আমাকে ডাকছে, আমাকে ডাকছে, আমি বাইরে যাব, আমাকে বাইরে যাব, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। ভাঙচুর শুরু করে দিয়েছে, সে যে কোনো মূল্যে বাইরে যাবে। বহু কষ্টে তাকে আটকে রাখা হয়।
এই ঘটনার কারণ যখন জিজ্ঞাসা করা হয় তখন তার ফুপা ফুপু সবাইকে বলেন বেশ কিছুদিন ধরে তাদের সন্তান রাতের বেলা জেগে ওঠে এবং বলে যে চা বাগানের মধ্যে থেকে কে যেন তাকে ডাকছে এবং তাকে কোনোভাবে আটকে রাখা যায় না। কখনো কখনো চা বাগানের মধ্যেই চলে যায়, তাকে ধরে নিয়ে আসতে হয়। রাতের বেলা খুব চিৎকার চেঁচামেচি করে, অনেক কষ্টের প্রয়োজনে তাকে বেঁধে রাখতে হয়। কেন এমন ঘটনা ঘটছে তারা বুঝতে পারছেন না। যদিও এই ঘটনার সমাধান হয়েছিল একজন আলেমের ঝাড়ফুঁকে, এই সমস্যা থেকে তারা নিষ্কৃতি পেয়েছিলেন। এই ঘটনা শোনার পর এবং কয়েকদিন আগে রাতের বেলা একটি ভয়ঙ্কর ঘটনা অবলোকন করার পর ওনারা বেশ ভয় পেয়ে যান এবং সিদ্ধান্ত নেন যে এই ট্রিপটা ক্যান্সেল, এবং ট্রিপটা ক্যান্সেল করে তারা আবার ঢাকায় ফিরে আসেন। যেহেতু রোমানা আপু পরীক্ষা দিয়েছেন, তার হাতে প্রায় 3 থেকে 4 মাস সময় ছিল পরীক্ষার রেজাল্ট বের হওয়ার। তাদের আরেকজন নিকট আত্মীয়, তিনি পরিবার সহ আবার চা বাগানে ঘুরতে যাওয়ার জন্য একটি ট্যুরের পরিকল্পনা করেন। এবং এখানে বলে রাখা ভালো, রোমানা আপুর 2 জন ফুপু রয়েছে এবং এই 2 ফুপুর হাজবেন্ডই শ্রীমঙ্গলের 2টো চা বাগানের ম্যানেজার ছিলেন। ফার্স্ট যে ঘটনাটা আমি বললাম, তার ওই ফুপুর হাজবেন্ড ছিলেন ফয়জাবাদ চা বাগানের ম্যানেজার, এবং এখন যেই ফুপুর কথা বলবো তার হাজবেন্ড ছিলেন শমশেরনগরের একটি চা বাগানের ম্যানেজার। প্রথম ঘটনার কারণে ওই আত্মীয় এবং রোমানা আপু তারা শমশেরনগরের বা ফয়জাবাদের ওই ফুপুর বাসায় যেতে আগ্রহী ছিলেন না, যেহেতু সেখানে প্যারানরমাল বিষয়গুলো ঘটছিল এবং ভয় পেয়েছিলেন। এই জন্য এই ট্যুরের সিদ্ধান্ত হয় যে তারা অন্য ফুপুর বাড়িতে বেড়াতে যাবেন। যথারীতি যে পরিকল্পনা সেই কাজ, তারা রওনা দিলেন। তাদের নিজস্ব গাড়িতে ঢাকা থেকে রওনা দেন। এই বাংলোটির নাম আমি বলবো, এটি একটি বিদেশি কোম্পানির একটি চা বাগান ছিল শমশেরনগরের। এই বাংলোর নাম রয়েছে ডবল চেরা বাংলো। ওই সময়ে পুরো শমশেরনগরে দোতলা বিশিষ্ট একটি মাত্রই বাংলো ছিল, সেটা হচ্ছে ডাবল চেরা বাংলো। এই ডাবল চেরা বাংলোতেই ওনার ফুপু এবং ফুপা থাকতেন। তাদের গাড়িটা শ্রীমঙ্গলে যেতে যেতে বেশ রাত হয়ে যায়, রাত 11টা বেজে যায়। বাংলোটা টিলার উপরে। গাড়ি যখন টিলার উপরে উঠছিল তখন রোমানা আপু হঠাৎ খেয়াল করেন যে গাড়ির ব্রেকের উপরে তার ফুপা, আরেকজন ফুপা আর কি, চাপ দিয়ে ধরে রেখেছেন, কারণ গাড়িটা চালাচ্ছিলেন তার ফুপা। কিন্তু গাড়িটা অটোমেটিক্যালি ব্রেকে চাপ দেওয়ার পরেও বাংলোর উপরে উঠে চলছে, অথচ কোনোভাবেই এই গাড়িটি উপরে ওঠার কথা নয়। রোমানা আপু তখন টুকটাক ড্রাইভিং শিখছিলেন, যার কারণে কখন গাড়ি থামবে কখন চলবে এই বিষয়ে তার একদম একটা সাধারণ ধারণা ছিল। তিনি খেয়াল করছিলেন তার ফুপা গাড়ি চালাচ্ছেন কিন্তু তার চোখ দুটো বড় বড় হয়ে আছে, জাস্ট হাত দুটো শুধু স্টিয়ারিং এর উপরে রাখা এবং পা ব্রেকের উপরে রাখা, চাপ দিয়ে ধরে রাখা। তিনি কোনো কথা বলছিলেন না, মনে হচ্ছে উনি এমন ভাবে হতভম্ব হয়েছেন তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এদিকে রোমানা আপু চিৎকার করবেন কিনা বুঝতে পারছেন না, কারণ গাড়ি কিভাবে চলছে, গাড়ি কোনোভাবেই এভাবে উপরে ওঠার কথা নয়। মনে হচ্ছে কে বা কারা পেছন থেকে প্রচন্ড গতিতে ধাক্কা দিয়ে গাড়িটাকে টিলার উপরে নিয়ে যাচ্ছে। তারা ধারণা করেছিলেন টিলার উপরে গিয়ে হয়তোবা গাড়িটা টিলার অপর পাশে ছিটকে পড়ে যাবে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো টিলার উপরে উঠেই গাড়িটা থেমে যায়। তখন তারা হাফ ছেড়ে বাঁচেন
কিন্তু গাড়ির মধ্যে থাকা কোনো ব্যক্তিকে, রোমানা আপু এবং তার ফুপা যিনি গাড়ি চালাচ্ছিলেন, তারা কোনো কিছু বলেন নাই। হয়তো বললে তারা আরো ভয় পেয়ে যাবেন। যাই হোক, তারা নামার পরে বাংলোতে যান। যাওয়ার পরে বাংলোতে থাকা রোমানা আপুর ফুপা ফুপুকে এই গাড়ির ঘটনাটা খুলে বলেন। তখন তারা এই ঘটনাটা শুনে খুব বেশি অবাক হলেন না, এবং তাদের অবাক না হওয়া দেখে রোমানা আপু এবং তার আত্মীয় স্বজন তারা সেখানে গিয়েছিলেন, তারাই অবাক হন। কি ব্যাপার, এরকম একটা ঘটনা ঘটলো, ওনারা অবাক কেন হলেন না? জাস্ট এতটুকুই বললেন, ও তোমাদের সাথেও শুরু হয়েছে। তো ওনার কথার আসলে আগা মাথা ওনারা ওইভাবে কিছু বুঝতে পারেন নাই। পরের দিন ওনারা আশেপাশে ঘোরাঘুরি করে ক্লান্ত, রাতের বেলা ওনারা চলে এসেছেন। ওই রাত্রেও তেমন কোনো সমস্যা তারা ফেস করেননি। পরের দিন অদ্ভুত একটি ঘটনা ঘটে। পরের দিন ঘোরাঘুরি করে ওনারা মোটামুটি বিকালের মধ্যেই বাংলোতে ফিরে আসেন। বাংলোতে 3 জন স্টাফ ছিল। একজন ছিল চৌকিদার, আর একজন ছিল বাবুর্চি, আর একজন ছিল বেয়ারা বলে তাকে। এরা সাধারণত রোস্টার ডিউটি করে। চৌকিদার যিনি একদিন রাত্রে ডিউটি করেন, পরের দিন উনি রাত্রে নাইট ডিউটি করেন না, আরেকজন করেন। ওই 3 জনের মধ্যে আরেকজন করেন। এইভাবে রোস্টার ডিউটি করে রাত্রে ডিউটি দেওয়া হয়। ওই দিন যার রোস্টার ডিউটি ছিল তাকে নিয়ে একটি ঘটনা ঘটে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, রোমানা আপুর ফুপু উনি শরীরে একটি তাবিজ পরতেন। যেহেতু বাংলাতে বিভিন্ন ধরনের সমস্যা হতো, এই জন্যই উনি তাবিজ ব্যবহার করতেন। একদিন ঠিক সন্ধ্যার পর উনি কিচেনের দিকে যান। এক্ষেত্রে বলে রাখা ভালো, বাংলোর মধ্যে কিচেন ছিল না, কিচেনটা ছিল বাংলোর কম্পাউন্ডের মধ্যেই, বাট বাংলোর বাইরে। সিমেন্টের এক ধরনের চুলা ছিল সেখানে, বেশ মাটি থেকে উঁচু, সেখানে রান্না হতো। উনি চিন্তা করলেন যে যেহেতু গেস্ট আসছে, দেখি পাহারাদাররা আসছে কিনা, ওদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া যায় কিনা, এই চিন্তা করে উনি কিচেনের দিকে আগাতে থাকেন। হঠাৎ করে রোমানাপুর ফুপু উনি কাঁধে খুব ঠান্ডা নিঃশ্বাস ফিল করেন। মনে হচ্ছে খুব ভারী এবং ঠান্ডা নিঃশ্বাস ওনার কাঁধের উপর পড়ছে। তো উনি থমকে যান যে কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে। হঠাৎ করে তার কানের কাছে একটি পরিচিত কণ্ঠ বলে ওঠে, তাবিজটা দে। এটা শোনার সাথে সাথে উনি মারাত্মক ভয় পেয়ে যান, এবং ওনার গলার সাথে তাবিজটা ছিল, সুতো দিয়ে বাঁধা ছিল। উনি ডান হাত দিয়ে এক টানে তাবিজটা ছিঁড়ে ফেলেন, এবং ছিঁড়ে ফেলেই সাথে সাথে ওনার শরীরের আঁচলে গিট দিয়ে বেঁধে ফেলেন, এবং বেঁধে ফেলার সাথে সাথে উনি জোরে একটি দৌড় দিয়ে বাংলোর ভিতরে চলে আসেন। এসেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সবাই তাকে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পর জ্ঞান ফিরেই উনি বলে, এই আমার তাবিজটা কোথায়? আমি তো এটা শাড়ির আঁচলের সাথে গিট দিয়ে রেখেছিলাম। সবাই দেখে, এবং রোমানা আপু দেখেন যে তার ফুপুর সেই শাড়ির আঁচলে গিট রয়েছে, কিন্তু গিটটি খোলার পরে দেখা যায় সেখানে তাবিজটি নেই। তখন বলা হয় যে আমাকে চৌকিদার ডাক দিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, চৌকিদার তখনও ডিউটিতে আসেই নাই। সাধারণত সন্ধ্যার পরেই ডিউটিতে চলে আসে। ওই দিন কোনো কারণে তার পরিবারের সদস্য অসুস্থ ছিল, এই কারণে তখনও চৌকিদার ডিউটিতেই আসেনি। কিন্তু অন্য 2 জন বেয়ারা ছিলেন এবং বাবুর্চি ছিলেন, তারা চলে এসেছিলেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলে, না তো চৌকিদার আসেনি, আপনি ভুল দেখেছেন, আমরা তো চৌকিদারকে দেখিনি।
এই ঘটনা যেদিন ঘটে সেই রাত্রেই রোমানা আপু অদ্ভুত একটি ব্যাপার লক্ষ্য করেন। রাত তখন 2টো কি 2:30। হঠাৎ দোতলাতে, যেহেতু বাংলোটা দোতলা ছিল, ডবল চেরা বাংলো দোতলা, আমি শুরুতেই বলেছি, মনে হচ্ছে আসবাবপত্র কেউ টানা হেঁচড়া করে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাচ্ছে। উনি চিন্তা করলেন যে এত রাত্রে কে হতে পারে। ওনার আগ্রহ সৃষ্টি হয়, কিন্তু তারপরেও উনি বের হননি। সকালে ওনার ফুপুকে জিজ্ঞাসা করেন যে রাত্রে যে আমি আসবাবপত্র টানা হেঁচড়ার শব্দ শুনলাম, এটা কি, আপনারা কি কেউ সরিয়েছিলেন? তখন তার ফুপু বলে, ও তুমিও শুনেছ? তখন রোমানা আপু বলে যে আপনার এই বাংলোতে আসলে কি ঘটে আমাকে একটু বলবেন? তখন তার ফুপু বলে, যিনি প্রথম দিন যখন এই বাংলোতে এসেছিলেন সেদিন রাত্রে উনি দেখেছিলেন যে এখানকার আসবাবপত্রগুলো একা একাই এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়, এবং উনি প্রচন্ড ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন, যার কারণে উনি তাবিজ ব্যবহার করেন যাতে করে ভয় না পান এবং কেউ কোনো ওনার ক্ষতি করতে না পারে। আর ছোটখাটো ব্যাপার এই বাংলো এবং এই টিলার আশেপাশে হরহামেশাই ঘটে। সকালে এই ধরনের কথা শোনার পর ওনারা আবারও সিলেটের এই ট্যুরটা ক্যান্সেল করে চলে আসেন। প্রিয় লিসেনার্স, রোমানা আপুকে ইতোমধ্যে আপনারা দেখেছেন। এই দুটো ঘটনা একদম জলজান্ত প্রত্যক্ষদর্শী উনি। আমি আশা করব উনি আমাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর ঘটনা দেবেন। আশা করি লিসেনার্স, রোমানা আপুর এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। রেকর্ডেড ফাইলটা আজকে পাঠালাম। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি আমাদের পুরান ঢাকার ওয়ারিতে বসবাসকারী রোমানা আপুর সাথে। ঘটনাটি যখন ঘটে তখন তিনি বাংলাদেশে ছিলেন না, তখন তিনি ছিলেন আমেরিকাতে। তো আমেরিকাতে ঘটে যাওয়া এই ঘটনাটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। উনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আমেরিকাতে উনি টানা 1 যুগ বসবাস করেছিলেন, পরবর্তীতে বাংলাদেশে এসেছিলেন, আবার গিয়েছেন। 1999 সালে আমেরিকার আটলান্টা অঙ্গরাজ্যের ডুলুথ সিটির গুইনেট কাউন্টিতে উনি একটি বাড়ি কেনেন। উনি এবং ওনার হাজবেন্ড বাড়িটার লোকেশন, সৌন্দর্য দেখে অনেক পছন্দ করেন। বাড়িটার সম্পর্কে একটু বর্ণনা না দিলেই নয়। বাড়িটি ছিল একটি টিলার উপরে, চারিদিকে অসংখ্য সুন্দর সুন্দর গাছ ছিল। আরো মজার বিষয় হলো পাহাড়ি বেশ কিছু হরিণ জাতীয় প্রাণী প্রায়ই বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করত, যার কারণে এই বাড়িটি ছিল অসাধারণ রকমের সুন্দর। ওনারা যখন বাড়িটি কেনার সময় জানতে পারেন বাড়িটিতে একজন একটা চাইনিজ ফ্যামিলি বসবাস করত। তারা বাড়িটি ছেড়ে দিয়ে চলে যান। তারা কেন চলে যান সে সম্পর্কে যখন তথ্য নেন, জানতে পারে তাদের বদলিজনিত কারণে তারা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। তাই এই বিষয় নিয়ে আসলে তাদের কোনো কৌতূহল আর সৃষ্টি হয়নি। বাড়িতে রোমানা আপুর পরিবার যখন প্রবেশ করে তখন প্রথমেই তাদের কাছে একটু ব্যতিক্রম লাগে।
সেটা হচ্ছে বাড়িতে ঢোকার পরপরই সেই বাড়ির ভেতরকার ইন্টেরিয়র যে কালার এবং অদ্ভুত রকমের এক ধরনের স্মেল পায়, যেটা তারা এই স্মেলটা এবং কালারগুলোর সাথে তারা অতটা পরিচিত ছিল না, যার কারণে স্বাভাবিকভাবেই উনি ওনার হাজবেন্ডের সাথে পরামর্শ করে ইন্টেরিয়র যে কালার এটা চেঞ্জ করে ফেলেন, যার ফলে আগে এক ধরনের একটা স্মেল বা একটা গন্ধ আসতো সেটাও পরিবর্তিত হয়ে যায়, একদম স্বাভাবিক হয়ে যায়। 1999 সালে ওনারা এই বাড়িটি কেনেন। বাড়িটি কেনার পর একটানা প্রায় 4 বছর কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিক এবং অসাধারণ রকমের সুন্দর বাসা ছিল। উনি, ওনার হাজবেন্ড এবং ওনার সন্তানরা খুব ভালোভাবেই সেখানে বসবাস করছিলেন। ওনার দ্বিতীয় সন্তান নাম ফারেজ মোহাম্মদ। তার বয়স যখন 1 বছর হয় তখন থেকেই কিছু অদ্ভুত ঘটনা তাদের চোখের সামনে ভেসে ওঠে এবং তারা উপলব্ধি করতে থাকেন। লিসেনার্স, এখন সেই ঘটনাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রথম দিকে যে বিষয়গুলো ঘটে সেটা হচ্ছে যে অদ্ভুত রকমের এক ধরনের দরজায় নক করার শব্দ তারা শুনতেন। তো এমনই একটি বিষয় রোমানা আপু ফলো করেন, সেটা আমি আপনাদেরকে এখন শোনাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে রোমানা আপু যেই রুমটাতে থাকতেন তার হাজবেন্ডের সাথে, এটি ছিল দোতলাতে, এবং দোতলাতে রুমটা এমন যে নিচতলাতে মেইন এন্ট্রান্সে যদি কেউ আসে এবং দরজায় নক করে বা কলিং বেল টেপে তাকে দেখা যায়, দোতলা থেকে জানালা দিয়ে তাকে স্পষ্টভাবে দেখা যায়। একদিন রাতে হঠাৎ করে দরজায় নক করার শব্দ হচ্ছে। রোমানা আপু চিন্তা করলেন যে এত রাত্রে কে নক করে। উনি জানালা দিয়ে উকি দিয়ে দেখেন দরজায় কেউ নেই। উনি অবাক হন, কি ব্যাপার, আমি স্পষ্ট দরজায় নক করার শব্দ শুনছি, এবং শুধু উনি একা শুনছেন না, ওনার হাজবেন্ডও সেটা শুনছেন। তাহলে দরজায় কে নক করছে? কারণ যেই দরজা থেকে নক করার শব্দ আসছে সেটা কিন্তু ওই এন্ট্রান্সের বা প্রবেশের যে দরজা সেটাই ছিল। ওনারা খুবই অবাক হন, কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে। প্রথম দিন চিন্তা করেছেন এটা হয়তো তাদের ভুল হতে পারে। এমন ঘটনা মাঝে মাঝেই ঘটত। আরো অদ্ভুত ব্যাপার হলো, দরজাতে কিন্তু কলিং বেল ছিল, কিন্তু কলিং বেল কখনো কেউ বাজাতো না, শুধু মধ্যরাত্রে এসে দরজায় ঠক 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 শব্দ করত। এই ঘটনা দিয়ে ওই বাড়িতে বিভিন্ন ঘটনার সূত্রপাত হয়। এরপরে চলে যাচ্ছি আরেকটি অদ্ভুত ঘটনায়। একদিন রোমানা আপু এবং ওনার হাজবেন্ড কোনো কারণে বাইরে গিয়েছিলেন এবং ফিরে আসতে আসতে একটু দেরি হয়ে যায়, রাত হয়ে যায়। তো ওনারা বিশ্রাম নেবেন। রোমানা আপু উনি ফ্রেশ হওয়ার জন্য যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন, হঠাৎ ওয়াশরুমের পাশের একটি জানালার দিকে তার চোখ পড়ে। উনি দেখেন অদ্ভুত আকৃতির একটি প্রাণীর মাথা সেখানে দেখা যাচ্ছে। এটি যে নির্দিষ্ট কোন প্রাণী উনি বলতে পারছিলেন না। এটি বেড়াল এবং বাঘ, এই দুটো প্রাণীর চেহারার সাথে মিল রয়েছে এমন একটি প্রাণী। এই প্রাণীটি তার দিকে তাকিয়েই খুবই অদ্ভুত শব্দে গর্জন করে ওঠে, এবং এই ধরনের গর্জন উনি আগে কখনো শোনেননি।
কোনো বিড়াল বা বাঘের এই ধরনের ডাক হয় না। তো উনি চিন্তা করেছিলেন যে এই ঘটনা কি আমার, এই শব্দটা কি আমার একার সাথেই ঘটলো? এই ভয়ঙ্কর শব্দ হওয়ার সাথে সাথে ওনার হাজবেন্ডও দৌড়ে সেখানে চলে আসেন, যে কি ব্যাপার, এরকম শব্দ করলো কে? তখন হঠাৎ করে আর একটা শব্দ ওনারা শুনতে পান, সেটা হচ্ছে কে যেন আমাদের বাড়ির কার্নিশ বেয়ে ধূপধাপ শব্দ করে নেমে যাচ্ছে। ওনার হাজবেন্ড টর্চ নিয়ে বাইরে বের হন এবং অদ্ভুত একটি কালো ছায়া দেখতে পান, যেটি অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। আবছা আলোতে উনি দেখতে পেয়েছিলেন সেটা। এই ঘটনার পরে ওনারা ধরে নিয়েছিলেন এটা হয়তো বা কোনো প্রাণী হবে, যার কারণে তারা এই ঘটনাটিকে সেভাবে গুরুত্ব দেননি। এবার আসি আরেকটি অদ্ভুত ঘটনায়। রোমানাপুর 1 বছর বয়সী ছেলে ফারেজ মোহাম্মদ, তাকে যখন খাবার খাওয়ানোর চেষ্টা করতেন, তো উনি খাবার খাওয়ানোর সময় একটি অদ্ভুত ব্যাপার খেয়াল করতেন। সেটি হচ্ছে, খাবার খাওয়ানোর সময় এই ফারেজ মোহাম্মদ ওনার দিকে মনে হতো যে ওনার দিকে তাকিয়ে খুব আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে এবং হাসাহাসি করছে। কিন্তু রোমানা আপু খুব ভালো করে খেয়াল করে দেখতেন, ফারেজ মোহাম্মদ খাওয়ার সময় তার মায়ের দিকে, মানে রোমানা আপুর দিকে আসলে তাকায় না। সে তাকায় রোমানা আপুর পাশে পেছন দিকে। রোমানা আপু লক্ষ্য করেন যে ফারেজ মোহাম্মদ তার পেছনে থাকা কোন একটি ছায়াকে বা ছায়ামূর্তিকে দেখে সে হাসে, তার সাথে খেলা করে। মনে হচ্ছে যে দূরে তাকে দেখে সে খুব আনন্দ প্রকাশ করছে, খিলখিলিয়ে হাসছে। উনি এটা খুবই অবাক হন যে কি ব্যাপার, আমার দিকে তাকিয়ে হাসছে না, অথচ আমার পেছন দিকে তাকিয়ে হাসছে। উনি কি এটা ঠিক দেখছেন না ভুল দেখছেন? উনি একাধিকবার এই বিষয়টা এক্সপেরিমেন্ট করেছেন, কিন্তু বারবারই মনে হয়েছে যে ওনার ছেলে ফারেজ মোহাম্মদ সে তার পিছন দিকে থাকা কোনো একটি অবয়ব দেখে সে অত্যন্ত খুশি হয় এবং হাসাহাসি করে। একদিন ওনার মেয়ে, মানে রোমানা আপুর মেয়ে, তিনি এসে রোমানা আপুকে বলছেন যে মা, তুমি যখন নামাজ পড়ো, নামাজের সময় আমি তোমার পেছনে একজন দাদুকে দাঁড়িয়ে থাকতে দেখি, বড় আলখেল্লা পরা একজন দাদু। রোমানা আপু বিষয়টা একটু সিরিয়াসলি নেন, যে আসলে এখানে কি হচ্ছে, বিষয়টি বোঝার চেষ্টা করেন। উনি এতটুকু বুঝতে পারেন এখানে প্যারানরমাল কিছু বিষয় তো অবশ্যই হচ্ছে, কিন্তু আসলে একদিকে যেমন ভয়াবহ কিছু বিষয়, আরেকদিকে আশা জাগা নিয়ে কিছু বিষয়। ওনার সবসময় মনে হতো যে কোনো একটি বিষয় ওনাকে ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আর একটি জিনিস সেই ক্ষতি থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এটি আরো নিশ্চিত হন আরেকটি ঘটনা ঘটার পরে। ওনারা একটি অ্যাকোরিয়ামে মাছ পালতেন, মাছটির নাম রাখেন প্রিমা। এই মাছটি তার ছেলে ফারেজ মোহাম্মদের খুব প্রিয় ছিল। সাধারণত যেই ফিশ বলে মাছটি রাখতেন, কিছুদিন পর পর মাছটি একটি বড় বালতিতে পানির মধ্যে রেখে ফিশ বোলটি পরিষ্কার করতেন। একদিন উনি ওই মাছটির ফিশ বোল পরিষ্কার করার জন্য মাছটিকে একটি বড় বালতির মধ্যে রাখেন এবং ফিশ বোলটি পরিষ্কার করার জন্য কিছু পাউডার দিয়ে ভিজিয়ে রেখে উনি, ওনার হাজবেন্ড এবং ওনার বাচ্চাদেরকে নিয়ে উনি বাজারে যান। চিন্তা করেন যে ফিরে এসে ফিশ বোলটি পরিষ্কার করে মাছটি আবার জায়গায় রাখবেন। বাজার থেকে ফিরে ওনার ঘরে যে এন্ট্রান্স, মানে প্রবেশ দরজা,
সেই দরজা দিয়ে ঢুকে প্রথমেই পড়ে হচ্ছে ফর্মাল ডাইনিং। এই ফর্মাল ডাইনিং এর পরেই রয়েছে কিচেন, আর এই কিচেনেই উনি এই মাছটি রেখে গিয়েছিলেন। উনি এসে দেখেন কিচেনের ওই বালতির মধ্যে মাছটি নেই। উনি খুব অবাক হন, কি ব্যাপার, এখানে তো কোনো বিড়াল আসার কথা না, কোনো প্রাণী এসে মাছটি খেয়ে যাওয়ার কথা নয়, তাহলে মাছটি কোথায় গেল? মাছটি খোঁজা শুরু করেন, কারণ মাছটি ওনার ছেলে ফারেজ মোহাম্মদের খুবই প্রিয়। উনি মাছটি খুঁজতে খুঁজতে এমন একটি জায়গায় ওই মাছটিকে আবিষ্কার করেন, আসলে কোনোভাবেই মাছটি সেখানে আসার কথা ছিল না। মাছটি ছিল কিচেন থেকেও বেশ দূরে, ব্রেকফাস্ট এরিয়াতে, এবং মাছটি লাফিয়েও এত দূর আসার কথা নয়, এবং মাছটি ছিল মৃত অবস্থায়, কারণ বালতি থেকে সে বের হয়ে এসেছে। কিন্তু এর আগেও অনেকবার একই বালতিতে একই পরিমাণ পানি দিয়ে মাছটিকে রেখে যাওয়া হলেও কখনোই মাছটি ওখান থেকে লাফ দিয়ে বের হয়নি। মাছটির মৃত্যুতে বাড়ির সবাই খুব কষ্ট পান, এবং সবার মনে প্রশ্ন হতে থাকে, কে মারল এই মাছটি? উনি চিন্তা করেন যে যাই হোক, হয়তোবা কোনো একটা ঘটনা ঘটেছে, হয়তোবা কোনো কারণে লাফ দিয়ে বের হতেও পারে। এই চিন্তা করতে করতে উনি ওনার ঘরের সিঁড়ি দিয়ে দোতলাতে ওনার বেডরুমে দিকে যাওয়া শুরু করেন, এবং যেহেতু বাজার থেকে এসেছেন উনি চিন্তা করেন আমি একটু ফ্রেশ হই। উনি যখনই সিঁড়ি দিয়ে দোতলার বেডরুমের দিকে গিয়েছেন, হঠাৎ উনি দেখেন ওনার দরজার ঠিক সামনে লম্বা কালো একটি ঘন ছায়া দাঁড়িয়ে আছে, যে ছায়াটি ছিল একটি মানুষের আকৃতির। উনি যখনই ওই দরজার সামনে ছায়া মূর্তিটিকে দেখেছেন, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য মনে হলো ওই ছায়া মূর্তিটি গভীর দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে আছে, এবং কয়েক সেকেন্ডের মধ্যে ছায়ামূর্তিটি লাফ দিয়ে জানালা থেকে বের হয়ে যায়। উনি সাথে সাথে নিচে চলে আসেন, নিচে এসে পরিবারের সকলকে এই ঘটনাটি খুলে বলেন, যে ছায়ামূর্তিটি সে দেখেছে। তখন তারা নিশ্চিত হন এই বাড়িতে আসলে ওনারা একা নন, এই বাড়িতে আরো দুজন আছে, যার একজনের আকৃতি ঘন কালো মেঘের মতো একটি কালো ছায়া, আর একজনের আকৃতি শুভ্রতায় পরিপূর্ণ একটি প্রতিমূর্তি। হয়তোবা ওই বাড়িতে ওনারা যতদিন ছিলেন, ওই কালো ছায়ামূর্তির বিপরীতে ওই শুভ্র প্রতিমূর্তিটা লড়াই করে তাদেরকে হেফাজত করেছে। ওনারা ওই বাড়িতে তারপরেও আরো বেশ কিছুদিন ছিলেন। পরবর্তীতে ওই বাড়িটি বিক্রি করে দিয়ে ওনারা আর একটা অ্যাপার্টমেন্টে ওঠেন, কারণ প্রতিনিয়তই এই ধরনের ভয়াবহ ঘটনা যেহেতু ওনাদের সাথে ঘটতে থাকে, এই কারণে ওনারা আসলে ওই বাড়িতে থাকাটা ওয়াইজ ডিসিশন মনে করেননি। লিসেনার, আপনারা একবার ভাবুন যে আপনার বাড়িতে দরজায় নক করছে, অথচ আপনি জানালা দিয়ে দেখছেন দরজায় কেউ নেই। চাইলে কলিং বেল বাজাতে পারতো, কিন্তু কলিং বেল বাজাচ্ছে না, দরজাতে নক করছে ঠক 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 ঠক, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভেতর থেকেই যে দরজায় কেউ নেই। এমনই বিভিন্ন ঘটনার সাক্ষী রোমানা।